হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিউচার প্লাস এডুকেশন, যেখানে তোমরা পাচ্ছ বেস্ট কোয়ালিটি এডুকেশন ফর ইউর ফিউচার। আজকে আমরা আবার সেই টার্গেট নিট 2025 নিয়ে চলে এসেছি আমাদের কোর্স নিয়ে, যেই ভিডিওতে তোমরা পুরোপুরিভাবে যদি আমাদের সাথে জয়েন থাকো তাহলে নিটের যত কোশ্চেন্স আছে প্রিভিয়াস ইয়ার্স আমরা তোমাদের সলভ করাবো। এর আগের ভিডিও যারা দেখোনি, ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে অ্যাটমিক স্ট্রাকচারে লাস্ট 25 ইয়ার্সে যত কোশ্চেন নিটে এসছে সলভ করানো আছে উইথ এক্সপ্লেনেশন। কোন টপিক থেকে এসছে, কোন ফর্মুলা লাগাতে হবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে সব বলে দেওয়া আছে ডিটেল এক্সপ্লেন করে সলিউশনের সাথে। তো সেইটা যদি না দেখে থাকো এখনই গিয়ে সেই চ্যাপ্টারটা কমপ্লিট করে আসো, কারণ এরপরেই আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল। আমরা চ্যাপ্টারটা ক্লাস 9 থেকে পড়ে এসেছি, তো এখনও নিটেও কিন্তু এই চ্যাপ্টারটা আছে। তার মানে বুঝতে হবে এই চ্যাপ্টারটা প্রচণ্ড কনসেপ্টের চ্যাপ্টার, কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। নিশ্চয়ই এতদিনে থিওরির পার্টটা তোমাদের পড়া হয়ে গেছে, এইবার আমাদের কোশ্চেন সলভের টাইম চলে এসছে, নিট আর বেশি দিন বাকি নেই। তাই আমাদের সাথে যদি টার্গেট নিট 2025-এ জয়েন হয়ে যাও আজকেই, তাহলে দেখতে পারবে নিট আসার আগেই আমাদের যত কোশ্চেন অ্যান্সার আছে আমরাই তোমাদের সলভ করিয়ে দেব। তোমাদের কাজ হবে একটা খাতা পেন নিয়ে বসে রেগুলার থাকা, রেগুলার ভিডিও দেখে নিজেদের খাতায় রেগুলার কোশ্চেন সলভ করা। আর যা ডাউট হবে তার জন্য আমাদের কমেন্ট সেকশন আছে, সেখানে ডাউটটা লিখে দিও। কোনো কোশ্চেন থাকলে সেটাও তোমরা লিখতে পারো। আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে শেয়ার করো, যত বেশি শেয়ার করবে তত আমাদের ভিডিও বানাতে সুবিধা হবে, আর তত আমরা তোমাদের জন্য এভরি উইক নতুন নতুন চ্যাপ্টারের ভিডিও নিয়ে চলে আসব, যেখানে তোমরা নিট কেমিস্ট্রির জন্য এখন চলছে নিট কোর্স, ফিজিক্সের জন্য এখন চলছে জেই কোর্স, তো সবকটা চ্যাপ্টার তোমাদের ইন ডিটেল সলভ করানো হবে। সো বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের পিরিয়ডিক টেবিল PYQs ফ্রম 2025 টু 2024। চট জলদি সাবস্ক্রাইব করে নাও, খাতা পেন নিয়ে বসে যাও, বন্ধুদের শেয়ার করে নাও, কারণ এই সুযোগ কিন্তু বারবার পাবে না। নিটের সমস্ত কোশ্চেন আমরা সলভ করিয়ে দিচ্ছি। আজকে চলো পিরিয়ডিক টেবিলটা স্টার্ট করা যাক। তাহলে আজকের সেশন শুরু করার আগে আবারও বলে রাখি, আমরা নিটের জন্য PYQs যে সিরিজটা শুরু করেছি, অ্যাটমিক স্ট্রাকচার তার মধ্যে অন্যতম গুরুত্ব চ্যাপ্টার, যেটা ক্লাস 11-এ আমরা শিখি। তো অ্যাটমিক স্ট্রাকচারের ওপর ডিটেলে আমরা দুটো ভিডিওতে 50টার মতন কোয়েশ্চেন আমরা ডিটেলে স্টাডি করেছি। তো এই ভিডিওটা দেখার আগে, পিরিয়ডিক টেবিল দেখার আগে বেসটাকে স্ট্রং করে রাখি, অ্যাটমিক স্ট্রাকচারটা খুব ভালো করে খাতায় সলভ করে নাও, তারপর এই ভিডিওটা শুরু করো। ডিসক্রিপশন লিঙ্ক বক্সে অলরেডি কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, তো যারা এখনও দেখোনি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নাও। লিঙ্কটা দেখে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করো, তারপরে এই ভিডিওটা শুরু করো। তো আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে, দ্য কারেক্ট অর্ডার রিগার্ডিং দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইব্রিড অরবিটাল অফ কার্বন। তাহলে কার্বনের হাইব্রিডাইজেশন কি কি হতে পারে সেটা আগে একবার দেখে নিই। একটা হতে পারে sp, একটা হতে পারে sp2, একটা হতে পারে sp3। তো সবার প্রথমে যেটা আমাকে বার করতে হবে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার। তাহলে এই যে হাইব্রিডাইজেশন, 3 রকমের হাইব্রিডাইজেশন হয় সবাই আমরা জানি। তাহলে পার্সেন্টেজ অফ s ক্যারেক্টার হচ্ছে 50%, তারপর হচ্ছে আমরা 33.3 লিখব, তারপর 25। আর একটা এক্সট্রা ইনফরমেশন জানতে হবে, এই যে পার্সেন্টেজ অফ এস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যত পার্সেন্টেজ অফ এস বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে ভ্যালুতে দেওয়াই আছে পার্সেন্টেজ অফ এস সবচেয়ে বেশি হচ্ছে এসপির জন্য, তারপরে sp2, তারপর sp3। তাহলে আমরা অর্ডারটা লিখতে পারবো সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ sp, তারপর sp2, তারপর sp3। দেখো এইটা দিয়ে তো আমরা এই কোয়েশ্চেনটা আমরা করেই ফেলতে পারলাম, যে বুঝেই গেলাম যে অপশান নাম্বার 4 হবে। কিন্তু এর পাশাপাশি আমি যেহেতু ডিটেলে এক্সপ্লেন করা এইসব প্রতিটা কোয়েশ্চেন, এর পাশাপাশি এই টপিকের ওপর আর কি কি টাইপের কোয়েশ্চেন হতে পারে তো এইটা একবার দেখে রাখি। sp3 বলতে গেলে আমরা অ্যালকেন সিস্টেম বুঝি। ধরো আমি এরকম ইথেনকে এঁকেছি, CH3 বন্ড CH3, তারপর sp2 বললে
আমরা অ্যালকিন বুঝি, ইথিন, ইথিন, ইথিন মানে যেখানে কার্বন কার্বনে সিগমা বন্ড তো আছেই, তার উপর একটা পাই বন্ড আছে। আর হচ্ছে এসপি, এসপিতে কি দেখব, এসপিতে একটা সিগমা দুটো পাই, একটা সিগমা দুটো পাই। তাহলে এইখানে যে তিনটে টাইপের কার্বন আছে, এই তিনটে টাইপের কার্বনের নেচার কিন্তু সেম না। এইটা হলো sp3 সিঙ্গেল বন্ডেড, এটা হলো sp2, এইটা হলো sp। এখন আমরা এই কোয়েশ্চেনটার মাধ্যমে জেনে গেছি সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বন হয় sp, তারপর sp2, তারপর sp3। আর আমরা জানি কোনো হাইড্রোজেন যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে কম্বাইন থাকে তাহলে সেই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে যায়। তো এইখানে যে হাইড্রোজেনটা আছে এইটা দেখতে পাচ্ছি এমন একটা কার্বনে আছে যার ইলেকট্রোনেগেটিভিটি ভেরি হাই, যার ইএন ভ্যালু ভেরি হাই। তাহলে ইএন ভ্যালু যদি খুব হাই হয়ে যায় এই হাইড্রোজেনটা হাইলি অ্যাসিডিক হয়ে যায়। তাহলে তোমাকে যদি অ্যাসিডিটি অর্ডার বার করতে দেয়, অ্যাসিডিটি অর্ডার বার করতে দেয় তাহলেও তুমি পারবে। তাহলে সবার প্রথমে হবে অ্যাসিটিলিন মানে অ্যালকাইন, তারপরে হবে অ্যালকিন, তারপরে হবে অ্যালকিন, তারপর হবে অ্যালকেন। তাহলে খুব সুন্দর করে এটাকে কপি করো, জিনিসটা ভালো করে বোঝো যে পার্সেন্টেজ অফ এস দিয়ে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বলতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা এরকম অ্যাসিডিটিও বলতে পারি। তাহলে খুব সুন্দর করে এটাকে কপি করো, কপি করা হয়ে গেলে তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 2তে যাব। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে খুব ভালো করে একটু দেখব। পিরিয়ডিক টেবিলের কিছু কিছু সাবটপিক আছে, যেমন আগেরটা করলাম আমরা ইলেকট্রোনেগেটিভিটি, মানে এগুলো হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। এই পিরিয়ডিক প্রপার্টির থেকে কোয়েশ্চেন প্রতি বছর আসে। তো এইখানে আরেকটা পিরিয়ডিক প্রপার্টি দিয়েছে, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আর আমরা জানি আয়োনাইজেশন এনার্জি ডিপেন্ড কোন কোন ফ্যাক্টরের ওপর করে, সাইজের ওপর করে, আমরা জানি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের ওপর করে, আমরা জানি স্পেশালি যদি স্টেবল কোনো কনফিগারেশন হয় তার ওপর করে। স্টেবল কনফিগারেশন লোকে ভাঙতে চায় না, ব্রেক করতে চায় না, সো ইন দ্যাট কেস আয়োনাইজেশন এনার্জি বাড়তে থাকে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনের ওপর কীভাবে ডিপেন্ড করে, তার ওপর কোনটাকে হাইস্ট বলতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। তো আমরা নর্মালি জানি স্যার আয়োনাইজেশন এনার্জি ডাউন দ্য গ্রুপ গেলে, যত আমি গ্রুপের ডাউন দ্য গ্রুপ যাব, নিচে যাব, ডাউন দ্য গ্রুপ গেলে ডিক্রিজেস। তো ডাউন দ্য গ্রুপ গেলে আমরা এটা লিখতে পারি আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজেস, এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড। আর অ্যালং দ্য পিরিয়ড গেলে ইনক্রিজেস। তো এটা ছোটোবেলা থেকে সবারই আমাদের জানা, কিন্তু এর পাশাপাশি দুটো কথা মাথায় রাখতে হবে, যেখানে আমরা জানি ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হয়, তো ইলেকট্রনিক কনফিগারেশন যদি স্টেবল কনফিগারেশন হয়, এবার স্টেবল কখন বলবো, যদি আমরা হাফ ফিল্ড হয়, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড। ইলেকট্রনিক কনফিগারেশন যদি হাফ ফিল্ড হয় বা ফুল ফিল্ড হয় তাহলে জিনিসটা হাইলি স্টেবল হয়ে যায়। আর হাইলি স্টেবল হয়ে গেলে আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি লাগে। তো এই ইনফরমেশনের উপর বেস করে আমরা কিন্তু এবার কোয়েশ্চেনটাকে স্টাডি করতে পারবো। পি অরবিটাল আমরা সবকটাই দেখছি, দেখো সবকটাতে লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে, পি। পিতে আমরা জানি ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন অকুপাই করতে পারে। তার হাফ ফিল্ড বললে আমরা বুঝতে পারবো P3। তাহলে P3 কনফিগারেশনগুলো বেশি হবে স্টেবল, P3 P2 এর থেকে বেশি হবে, P1 এর থেকে বেশি হবে। যেখানে স্টেবল হবে কনফিগারেশন, যেখানে কনফিগারেশন স্টেবল হবে সেখানে আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। তাহলে এখানে P3 কতগুলো আছে দেখতে পাচ্ছি, অপশন 1 আর অপশন 3। তাহলে যেখানে যেখানে P3 নেই তাহলে সেইগুলোকে আগেই আমি কেটে দিলাম, তার মানে অপশন নাম্বার 2 আর অপশন নাম্বার 4 হতে পারে না। তাহলে ইদার হবে আমার অপশন 1 বা হবে অপশন 3। তাহলে লড়াইটা এখন এদের দুজনের মধ্যে 3:3p3, 4:4p3। এইবার খুব ভালো করে দেখতে হবে, আমরা জানি একটু আগেই বললাম যে জেনারেল ট্রেন্ডটা কি বলে, যে ডাউন দ্য গ্রুপ গেলে আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজেস। তাহলে এইখানে থার্ড পিরিয়ড মেম্বার আমরা জানি আউটারমোস্ট অরবিটের যে নাম্বারটা হয় সেটাই হচ্ছে পিরিয়ড নাম্বার। তো n = 3, 3p3 মানে লাস্ট অরবিট নাম্বার হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে থার্ড পিরিয়ড। আর এইখানে যদি দেখি আমরা আউটারমোস্টটা হচ্ছে 4, এটা হচ্ছে ফোর্থ পিরিয়ড। তো আমরা ইজিলি বলতে পারবো থার্ড পিরিয়ডের থেকে যখন ফোর্থ পিরিয়ডে যাচ্ছি তখন সাইজ বাড়ছে, তখন আয়োনাইজেশন এনার্জি কমে যাচ্ছে। তো এখন 1 আর 3 এর মধ্যে আমরা সাইজের ফ্যাক্টরটাকে
কাজে লাগিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারলাম। আর আমরা দাবি করছি এখানে হাইয়েস্ট এনার্জি বলতে গেলে আমাদের এই যে 3s2 3p3 বলা আছে এটাকেই আমরা বুঝবো। তাহলে এটাকে কপি করে নাও, খুব ভালো করে বুঝে নাও যে এইরকম পিরিয়ডিক প্রপার্টি থেকে এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু বিগত বছর ধরে এসে চলেছে। তো এটা কিন্তু এআইপিএমটি 2009 সালে এসেছিল। নিটের আগে এআইপিএমটি নামে এই মেডিকেল এন্ট্রান্স, অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সটা জানা যেত। তো এটাকে কপি করে নাও, তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 3তে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 খুব ভালো করে আমরা দেখবো এখানে কি বলেছে। সাইজ। তো এই যে অ্যাটমিক সাইজ, আমরা প্রথম কোয়েশ্চেনটা করলাম অন দ্য বেসিস অফ ইলেকট্রোনেগেটিভিটি। আমরা প্রতিটা টপিকের ওপর কোয়েশ্চেন করব, এই জন্য পিওয়াইকিউগুলো খুব ভালো করে দেখতে হয়, খুব ভালো করে শুনতে হয়, বারবার করে শুনতে হয়। তাহলে এইখানে প্রথম হচ্ছে অ্যাটমিক সাইজ কিভাবে বার করে। তাহলে এখানে আইসো ইলেকট্রনিক স্পিসিস যদি হয়, আইসো ইলেকট্রনিক স্পিসিস। স্যার আইসো ইলেকট্রনিক স্পিসিস কাকে বলে? আইসো ইলেকট্রনিক স্পিসিস তাদেরই বলে যেখানে সেম, আইসো মানে সেম নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে যেখানে সেম নাম্বার অফ ইলেকট্রনস পাওয়া যায়। তো আমরা নর্মাল জানি যত বেশি পজিটিভ চার্জ বাড়ে তত সাইজ কমে যায়, আর যত বেশি নেগেটিভ চার্জ বাড়ে তত সাইজ বেড়ে যায় ডিউ টু রিপালশন। তো অন দ্য বেসিস অফ দ্যাট খুব ভালো করে দেখো এখানে যে গিভেন স্পিসিসগুলো দিয়েছে, কি দিয়েছে? আমরা ক্যালসিয়াম প্লাস 2, পটাশিয়াম প্লাস, আর্গন S-2, Cl-। সবার প্রথমে ইলেকট্রন কাউন্টটাকে করে দেখে নিই যে এরা কি আইসো ইলেকট্রনিক। তাহলে ইলেকট্রন কাউন্টটাকে করে আমরা দেখে নিতে চাইছি যে এরা আইসো ইলেকট্রনিক না। তো ইলেকট্রন কাউন্টটা করলে এরকম তুমি পাবে, দেখো ক্যালসিয়াম যেটা আছে, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20। তাহলে আমরা প্রোটনটাও বলতে পারি 20টা প্রোটন আছে। তো অ্যাটমিক নাম্বার 20 মানে এইখানে 18টা ইলেকট্রন। পটাশিয়াম অ্যাটমিক নাম্বার 19, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই এইটাও 18। আর্গন নিউট্রাল, তার মানে প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন। সালফার হচ্ছে অ্যাটমিক নাম্বার 16, -2 আছে, মানে দুটো এক্সট্রা ইলেকট্রন অ্যাড হয়েছে, তাহলে 18। ক্লোরিন 17, একটা এক্সট্রা ইলেকট্রন অ্যাড হয়েছে, 18। তাহলে দেখতে পাচ্ছি প্রতিটা স্পিসিস যেগুলো দেওয়া আছে সবাই আইসো ইলেকট্রনিক। আর আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে আমরা জানি যত বেশি নেগেটিভ চার্জ বাড়বে তত আমার রেডিয়াস বড় হবে, তত আমার সাইজ বড় হবে। তাহলে আমরা এইভাবেও বলতে পারি যত ক্যালসিয়ামের থেকে ক্লোরাইডের দিকে যাচ্ছি পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ বাড়ছে, যত নেগেটিভ চার্জ বাড়বে তত কিন্তু সাইজ বাড়বে। তাহলে কারেক্ট অর্ডারটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, সাইজের অর্ডারটা সবচেয়ে বেশি হবে Cl-, তারপর S-2, আর্গন K+ আর ক্যালসিয়াম +2। তাহলে অন দ্য বেসিস অফ দ্যাট আমরা দেখতেই পাচ্ছি অপশন নাম্বার 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3টা খুব ভালো করে কপি করে নাও, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রিগার্ডিং দ্য সাইজ, অ্যাটমিক সাইজ অফ আইসো ইলেকট্রনিক স্পিসিস। তো এইটা এসেছিল এআইপিএমটি 2007। তো খুব ভালো করে কোয়েশ্চেনগুলো সলভ করো, কনসেপ্টগুলোকে ডেভেলপ করার চেষ্টা করো, তারপর নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবেই আমরা আগেই যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4-এর দিকে। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে আমরা একটু দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে 4 সাকসেসিভ মেম্বার্স অফ দ্য ফার্স্ট রো ট্রানজিশন এলিমেন্ট। প্রথম রোয়ের কিছু ট্রানজিশন এলিমেন্টকে লিস্ট করা আছে with their atomic numbers. Which of them is expected to have third ionization energy by enthalpy? থার্ড আয়োনাইজেশন মানে 3 নম্বর ইলেকট্রনটাকে বার করতে কোথায় ম্যাক্সিমাম এনার্জি খরচা হবে। তাহলে সবার প্রথমে আমার যেটা করতে হবে, এই যে এলিমেন্টগুলো দিয়েছে এই এলিমেন্টগুলোর মাদার কনফিগারেশনটা। তো ভ্যানাডিয়ামের যদি আমরা কনফিগারেশনটা লিখি, ভ্যানাডিয়ামের অ্যাটমিক নাম্বার জানি 23। তো 18 মানে আমরা আর্গন জানি, তারপর 4s2 ফিল আপ হয় 20, তারপর 3d3। এবার কি করব, এবার আমরা লিখব হচ্ছে ভ্যানাডিয়ামের পর ক্রোমিয়াম,
আমরা জানি ক্রোমিয়ামে এক্সেপশন থাকে, ক্রোমিয়াম হচ্ছে ফুল অফ এক্সেপশন, তাহলে এক্সেপশন মানে 4s 1 হয়ে যাবে, 4s1 হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 3d5। কেন স্যার এক্সেপশনটা হলো? কারণ 3d5 হাফ ফিল স্টেবল হয়ে থাকতেও পছন্দ করবে। তো ক্রোমিয়ামের পর আমরা আর কি দেখব? আর কি দেখব? আয়রন। আয়রন মানে Fe। যদি Fe হয়, Feর ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 26, যদিও দিয়ে দিয়েছিল তো কিন্তু এক্সপেক্ট আমরা করব না যে অ্যাটমিক নাম্বার সবসময় দিয়ে দেবে, তাহলে এইগুলোকে খেয়াল রেখেই যেতে হবে। তো এইখানে আয়রন 26, তো আয়রনকে কিভাবে আমরা করব? আর্গন 18 4s2 20 3d6। আচ্ছা, আর ম্যাঙ্গানিজ, তো আমাদের লাস্ট বাকি ম্যাঙ্গানিজ, তাহলে আমরা মাদার কনফিগারেশনগুলো করে নিলাম। তো ম্যাঙ্গানিজ হচ্ছে 25, তো ম্যাঙ্গানিজ যদি 25 হয় তাহলে আমরা আর্গন করব 18 4s2 করব 3d5। এবার খুব ভালো করে তাকাবো, চারটে কনফিগারেশন দিকে খুব ভালো করে তাকাবো। আরেকটা কথা যেটা এখানে বলে রাখি, যদি অ্যাটমিক নাম্বার না দেয় তাহলে শর্টকাটটা ট্রিকটা খেয়াল রেখে দাও, ট্রিকটা খেয়াল রেখে দাও। শক্তি विक्रमण, शक्ति विक्रमण, फेकोनी 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 কুজন। তাহলে 21 থেকে 30 আমরা এইভাবেই মনে রাখতে পারবো। শক্তি, তাহলে সংস্কৃত শ্লোকের মতন শোনাবে, দেখো, শক্তি বিক্রমণ 21 22 23 24 25, ফেকোনি একসাথে 26 27 28 29 30 কুজন। তো এখানে হাতে করগুনেই কিন্তু বুঝে যেতে পারবে যে কার অ্যাটমিক নাম্বার কত। যেটা 6 আসছে তার মানে 26, হাতের করগুনে দেখো কোবাল্ট আসছে 7, তার মানে 27। তো এইভাবে আমরা যদি অ্যাটমিক নাম্বার নাও দেয় আমরা কিন্তু করে ফেলতে পারবো। এরপর আমাদের যেটা কোয়েশ্চেনে ডিমান্ড করছে, হাইয়েস্ট আয়োনাইজেশন শুধু বললে হবে না, কত আয়োনাইজেশন? থার্ড আয়োনাইজেশন, মানে প্রথম দুটো ইলেকট্রন বার করে দেওয়ার পর তারপর সমস্যা হচ্ছে, এই কেসটা কোথায় আছে? তাহলে প্রথম দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে থার্ড ইলেকট্রনটা বার করতে কোথায় সমস্যা হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। দেখো ভালো করে, এইখানে যদি আমি দুটো ইলেকট্রনকে বার করে দিই, এইটা ধরো রেড কালারটা মানে বেরিয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে তারপর ইলেকট্রনটা বার করতে D3 থেকে বার করতে হচ্ছে, ঠিক আছে, নর্মাল কোনো এক্সট্রা স্টেবিলিটি নেই। এখানে যদি প্রথম দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তারপরে D6 D5 হলো এক্সট্রা স্টেবল, D6 আহামরি কোনো স্টেবিলিটি নেই, তো D6 থেকে বেরোতে খুব বেশি এনার্জি লাগার কথা না। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো এই দুটো বেরিয়ে গেলে তারপর ইলেকট্রনটা যদি বার করতে হয়, এটা কিন্তু D5 থেকে বেরাচ্ছে, D5 থেকে বেরাচ্ছে। তো D5 হচ্ছে হাফ ফিল স্টেবল, এটা হচ্ছে হাফ ফিল স্টেবল। আর কেন হাফ ফিল স্টেবল? ডি ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন নিতে পারে, তাহলে হাফ ফিল স্টেবলকে নষ্ট করতে কেউ চাইবে না। তো স্টেবিলিটি যদি নষ্ট করতে না চায় তাহলে ম্যাঙ্গানিসের থার্ড আয়নাইজেশন এনার্জি, ম্যাঙ্গানিসের থার্ড ইলেকট্রনটা রিমুভ করা কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট হবে, আর রিমুভ করা যত ডিফিকাল্ট হবে তত এনার্জি বেশি লাগবে। তাহলে বুঝতে পারছি অ্যান্সারটা কিন্তু ম্যাঙ্গানিসই হবে। এবার ক্রোমিয়াম কেন হবে না? ক্রোমিয়ামের প্রথম দুটো ইলেকট্রন কোথা থেকে বেরাচ্ছে? ধরো এইখান থেকে একটা বেরাবে, তারপর এখান থেকে বেরাবে, 5 থেকে বেরিয়ে গেল, তাহলে লাস্ট ইলেকট্রনটা বেরাচ্ছে কোথা থেকে? মানে ক্রোমিয়াম +2 যদি আমি করি তাহলে তুমি বুঝতেই পারবে ক্রোমিয়াম +2 করলে এটা 3d4 হচ্ছে, 3d4। তো ক্রোমিয়াম +2 থেকে ক্রোমিয়াম +3 যাওয়ার জন্য 3d4কে ব্রেক করতে হচ্ছে, সেটা তো ব্রেকেবল, সেটা ইজিলি ব্রেকেবল, সেটা এমন কোনো স্টেবিলিটি কিছু নেই। কিন্তু যখন দেখবে Mn2 থেকে ম্যাঙ্গানিজ +2 এর কনফিগারেশন হচ্ছে 3d5, কিন্তু ম্যাঙ্গানিজ +2 থেকে যখন ম্যাঙ্গানিজ +3 তে যেতে হচ্ছে তখন তোমাকে D5কে ব্রেক করতে হচ্ছে, যেটা কিন্তু খুব সহজ কাজ না। তো যখনই দেখবে কোনো স্টেবল কনফিগারেশনকে ব্রেক করতে হচ্ছে তখন কিন্তু এনার্জিটা অনেক বেশি লাগবে। তাহলে খুব ভালো করে কপি করে নাও, লজিকগুলো লিখে নাও, ট্রিকটা না জানলে অবশ্যই দেখে নাও, তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে কথা বলছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, এটা AIPMT 2010, আস্তে আস্তে আমরা সব সলভ করব। তো এইখানে অ্যামং দ্য ফলোয়িং হুইচ ওয়ান হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যাটায়ন টু অ্যানায়ন সাইজ রেশিও। কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বে, আর তুমি যতটুক তোমার এই 2 বছরের নলেজ ডেভেলপ হয়েছে ওই নলেজটার সাথে
তোমার যে গিভেন কোয়েশ্চেন আছে সেটাকে একটু ভাবার চেষ্টা করবে যে কত ভালো করে আমি ভাবতে পারছি আমার যে নলেজটা গেইন করেছি এই 2 বছরে। তো অ্যামং দ্য ফলোইং হুইচ ওয়ান হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যাটায়ন টু অ্যানায়ন রেশিও, এটাকে আমরা বলতে পারি আর প্লাস বাই আর মাইনাস, তার মানে ক্যাটায়ন আর অ্যানায়নের রেশিও। তো রেশিও আমরা সবসময় জানি নিউমারেটর যত বড় হবে রেশিওর ভ্যালুটা তখনই বাড়বে, নিউমারেটরকে বড় হতে হবে, ওপরের পার্টটা আমরা নিউমারেটর বলছি, আর ডিনোমিনেটরকে ছোট হতে হবে, এইটাই আমরা জানি। তাহলেই ওভারঅল পার্টটা, এটা করলেই ওভারঅল পার্টটা বাড়বে, এটা করলেই ওভারঅল পার্টটা বাড়বে। তাহলে এখানে আমরা দেখি যেই ক্যাটায়নগুলো দিয়েছে সেই ক্যাটায়নগুলোতে সিজিয়াম আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে। গ্রুপ 1, গ্রুপ 1-এ আমরা জানি পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো গ্রুপ 1-এ আমরা জানি যত ডাউন দ্য গ্রুপ যাব সাইজ বাড়বে। তো আমরা তো রেশিওটাকে ম্যাক্সিমাম করতে চাইছি, হাইয়েস্ট করতে চাইছি। তো কোথায় সাইজ ম্যাক্সিমাম আছে এখানে? তাহলে এখানে সিজিয়ামে ম্যাক্সিমাম আছে। তাহলে আমরা লক করে ফেলেছি সিজিয়ামকে, ক্যাটায়ন হিসাবে চুজ করে ফেলেছি সিজিয়ামকে। তাহলে অপশান 3ও হবে না, অপশান 4ও হবে না, বুঝতে পেরেছি। এরকম এলিমিনেশন টেকনিক করলে তোমার কিন্তু কনফিডেন্স বাড়বে। তাহলে অপশান 1 আর অপশান 2 এর মধ্যে কিছু হবে। এবার দেখি অ্যানায়নটা, অ্যানায়নের মধ্যে কে আছে? অপশান 1-এ আছে আই, অপশান 2-তে আছে এফ। দেখো এইরা হচ্ছে হ্যালোজেন, তাহলে FCl Br I। তো আমরা জানি যত আমরা নিচে যাব তত আমরা সাইজ ইনক্রিজ করছে, কিন্তু আমার দরকার এখানে সাইজ ডিক্রিজ অ্যানায়নের ক্ষেত্রে। তাহলে এদের মধ্যে সবচেয়ে স্মলেস্ট সাইজ কার? তাহলে এফ এর। তাহলে এইখানে বেস্ট কম্বিনেশন হবে হাইয়েস্ট করতে গেলে CSF। তাহলে কোয়েশ্চেনটা বলেছে দেখো হাইয়েস্ট ক্যাটায়ন টু অ্যানায়ন সাইজ রেশিও। তো সাইজের ওপর বেস্ট করে যদি আমরা অ্যান্সারটা দিই তাহলে কারেক্ট অ্যান্সার হবে CSF। খুব সুন্দর করে এটাকে কপি করে নাও, বিশেষ করে এই পার্টটা ইম্পর্টেন্ট। তো এইটার পর আমরা কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে কথা বলছি। আচ্ছা, এই কোয়েশ্চেন নাম্বার 6 দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখানে বলেছে ইলেকট্রনিক কনফিগারেশন কার আর্গন 3d6 হবে, মানে লাস্টে 3d-তে 6টা ইলেকট্রন থাকবে। তো গিভেন যে স্পিসিসগুলো দেওয়া আছে এদের মাদার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, কিন্তু আমার কাছে অ্যাটমিক নাম্বার দেওয়া নেই। তো একটু আগেই বললাম ট্রিকটা তোমরা জানো, আমি বলে দিলাম। তো সেই ট্রিক অনুযায়ী একটু ভাবতে থাকি। নিকেল, তো প্রথম আমাকে বলেছে নিকেলের অ্যাটমিক নাম্বার কত হবে? কর গুনতে থাকো আমার সাথে। শক্তি, বিক্রমন, ফেকোনি। দেখো সবাই 8-এ পেয়েছো, তো যখন 8-এ পাবে এটা 28 হবে। যদি 28 হয় স্যার, যদি 28 হয় তাহলে স্যার আমরা এটাকে তো এইভাবেই লিখবো, কেন 28-এ আমরা জানি কোনো এক্সেপশন হয় না, এক্সেপশন না হলে 4s2 হয়, আর এটা 3d8। এখন তোমাকে Ni+3 বলেছে, তাহলে Ni+3 মানে 3টে ইলেকট্রনকে বাদ দিতে হবে। তাহলে প্রথম ইলেকট্রন আমরা কোথা থেকে বাদ দেবো? 4s, মানে আউটার মোস্ট যেটা আছে ভ্যালেন্স শেল। তাহলে একদম লাস্ট শেল থেকে আমরা বাদ দিই, এখান থেকে 2টো ইলেকট্রনকে বাদ দেবো আর ডি থেকে একটা দেবো। তাহলে পরে কি থাকবে? আর্গন 3d7। তাহলে আর্গন 3d7 যদি হয় তাহলে তো ম্যাচ করছে না, 3d6 হতে হবে। তাহলে অ্যান্সার স্যার এইটা হবে না, কাটলাম, একটা একটা করে এলিমিনেশন করে দেবো। ম্যাঙ্গানিজ শক্তি, বিক্রমন, দেখো 5 নম্বরে আসছে ম্যাঙ্গানিজ। এমনভাবে আমি শিখিয়ে দেবো পরীক্ষায় যাওয়ার আগে ফুল কনফিডেন্সের সাথে যেতে পারবে, কারণ কনফিডেন্স ছাড়া কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করা নেক্সট টু ইম্পসিবল। পুরোটাই তোমার অ্যাটিটিউড। তুমি যদি নিজেকে নিজে বিশ্বাস করতে পারো হ্যাঁ আমি করতে পারবো, তাহলেই কিন্তু আলটিমেটলি র্যাঙ্ক আসবে। তো তার আগে পরীক্ষায় যাওয়ার আগে বাকি যে কটা মাস আছে ভিডিওগুলো খুব ভালো করে দেখে খাতায় প্র্যাকটিস করো, বারবার করে পড়ো থিওরি, নোটসগুলো স্যাররা যেমন করে পড়াচ্ছেন এইখানে আমি রেগুলার বেসিসে এখন ভিডিও দিতে থাকবো, সেইগুলো ভালো করে স্টাডি করো, ভাবার চেষ্টা করো, অটোমেটিক র্যাঙ্ক আসতে বাধ্য। তো এই যে আর্গানের পর 4s2 লিখলাম কারণ কোনো এক্সেপশন নেই। 3d5। এইবার আমরা যদি ম্যাঙ্গানিজ কত বলেছে? 3, ম্যাঙ্গানিজ 3 করতে যাই তাহলে কি দেখবো? এখান থেকে 2টো বেরোচ্ছে, এখান থেকে একটা বেরোচ্ছে, তাহলে আর্গন 3d4। স্যার এইটাও তো হতে পারে না, স্যার এটাও হতে পারে না, এটাও কেটে দিলাম। Fe+3।
দেখো ভালো করে, এফি শক্তি বিক্রমণ ফে, ফে মানে 26, 6 আসছে, তাহলে আর্গন, আর্গন 4s2 20 3d6, তাহলে আমরা এখান থেকে পেয়েছি 26। কিন্তু যদি আমরা Fe3 করি, Fe3 করি, 3টে ইলেকট্রনকে বাদ দিতে হবে। তাহলে 3টে ইলেকট্রনকে কীভাবে বাদ দেবো? এখান থেকে 2টো, এখান থেকে 1টা, তার মানে পড়ে আছে আর্গন 3d5, আমার 3d6 দরকার, এইটাও হবে না। তো এলিমিনেশন টেকনিক করে প্রথম 3টের কোনোটাই হচ্ছে না, তো যেটা পড়ে আছে সেটাই হবে, আমি ঠিক করে দিলাম আগেই। এইবার দেখো অটোমেটিক মিলবে, তো অটোমেটিক মিলবে, কোবাল্ট মানে আয়রনের পরে থাকে, শক্তি বিক্রমণ ফেকো, ফেকো হাতে গুনে দেখো 7এই আসবে, তো আর্গন 4s2 20 3d7। তো এখানে যদি আমরা কোবাল্ট +3 করি, তাহলে এখান থেকে 2টো আর এখান থেকে 1টা, তাহলে পড়ে থাকবে হলো আর্গন 3d6। তাহলে পড়াশোনাটাকে একটা নেশার মতন করে নিতে হবে। তো এই কোয়েশ্চেনটা হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 হয়ে যাওয়ার পর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 7। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 7টা স্টাডি করব। কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলেছে খুব ভালো করে দেখি, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স হ্যাজ দ্য সেম সাইজ। তাহলে এদের মধ্যে কোন পেয়ারের সাইজটা হলো সেম। দেখো পিরিয়ডিক টেবিলের যে 7টা পিরিয়ড আছে, তার মধ্যে পিরিয়ড নাম্বার 4 আর 6টা একটু বেশি ইম্পর্টেন্ট। তার কারণ এই দুটো পিরিয়ডে একটা কন্ট্রাকশন এফেক্ট চলে। 4th পিরিয়ডে আসে প্রথম 3d ইলেকট্রন, যার জন্য এখানে ডি অরবিটাল কন্ট্রাকশন হয়, ডি অরবিটাল কন্ট্রাকশন। তো ডি অরবিটাল কন্ট্রাকশন কেন কন্ট্রাকশন হয়? কারণ স্ক্রিনিং এফেক্টের অর্ডার বা শিল্ডিং এফেক্টের অর্ডার আমরা জানি, শিল্ডিং এফেক্ট, এই শিল্ডিং এফেক্টের যে অর্ডার, এস ইলেকট্রন সবচেয়ে কাছে থাকে, কম্প্যাক্ট হয়, তাই সাইজটা খুব বড় হয় না, তাই ভালো করে শিল্ড, শিল্ড মানে প্রোটেক্ট করা, যে নিউক্লিয়াস আর বাইরের ভ্যালেন্স ইলেকট্রনের মাঝে একটা কভারিং, ভ্যালেন্স ইলেকট্রনকে প্রোটেক্ট করছে নিউক্লিয়াসের চার্জের হাত থেকে বাঁচার জন্য, কারণ নিউক্লিয়াস তো টানবে। তো তারপর হচ্ছে পি, তারপর ডি, তারপরে এফ। তাহলে মাথায় রাখবে ডি বাজে শিল্ডিং করে, ডি প্রোটেক্ট করতে পারে না। তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি ভ্যালেন্স ইলেকট্রন হয়, তাহলে মাঝে অনেক ইলেকট্রন থাকে, এইগুলোকে বলে কোর ইলেকট্রন। যে কোর ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো চেষ্টা করে এই নিউক্লিয়াস আর এই যে ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনটাকে কমিয়ে দেওয়ার। কিন্তু এই ইলেকট্রনগুলো যদি ডি আর এফ এর মতন হয়, তাহলে কিন্তু এই ইলেকট্রনগুলো শিল্ড করার ক্ষমতা বা প্রোটেক্ট করার ক্ষমতা খুব কম। যদি প্রোটেক্ট করতে না পারে, তাহলে নিউক্লিয়াস বেশি বেশি করে টেনে নেবে ভ্যালেন্স ইলেকট্রনটাকে, যত ভ্যালেন্স ইলেকট্রনটাকে টানবে তত বেশি এটা কন্ট্রাকশন হয়ে যাবে। তাহলে এইটাই হলো কন্ট্রাকশন। এখন যদি এটা ডি ইলেকট্রনের জন্য হয়, তাকে আমরা বলবো ডি অরবিটাল কন্ট্রাকশন, যেটা দেখা যায় 4th পিরিয়ডে। 5th পিরিয়ডেও দেখা যায়, সেটা হচ্ছে 4ডির জন্য। কিন্তু শুরুটা কোথায় হয়? শুরুটা হচ্ছে 3d থেকে হয়, যেটা 4th পিরিয়ড, তাই আমি 4th পিরিয়ড রাখলাম। আচ্ছা, 6th পিরিয়ডে প্রথম শুরু হয়, এফ ইলেকট্রন আসে, এফ ইলেকট্রন। তাহলে এফ ইলেকট্রনের জন্য আমরা কি দেখব? এফ অরবিটাল কন্ট্রাকশন, এফ অরবিটাল কন্ট্রাকশন। এখন আমাকে বুঝতে হবে কোন কন্ট্রাকশনের পাওয়ার বেশি, কোনটা বেশি কন্ট্রাক্টেড হয়। দেখো, শিল্ডিং পাওয়ার এফ এর আরও কম, তাহলে আমরা জানি জেড এফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস এস। এস যত কম হবে, জেড স্টার তত বেশি বাড়বে। এবার জেড স্টার যত বেশি বাড়বে, তত বেশি কন্ট্রাকশন হবে। তাহলে এইখানে এফ কন্ট্রাকশনের নামই কিন্তু, এটাকে যেহেতু 4f এর জন্য হয়, এটার আরেকটা নাম আছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। তাহলে ল্যান্থানাইট কন্ট্রাকশন ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান ডি অরবিটাল কন্ট্রাকশন, তো এটাকেই বলে ল্যান্থানাইট কন্ট্রাকশন। আর ল্যান্থানাইট কন্ট্রাকশন হলে তার এফেক্টটা কি হয়, সেটাই হলো এই কোশ্চেনটার অ্যান্সার। তো নর্মালি আমরা দেখো ভালো করে জানি, এরকম আসে SCYLA, ল্যান্থানাম, স্ক্যান্ডিয়াম এট্রিয়াম ল্যান্থানাম। তো এইখানে টাইটানিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম তারপর আসে। এটা হচ্ছে 4th পিরিয়ড, এটা 5th পিরিয়ড, এটা 6th পিরিয়ড। আমরা কি জানি?
আমরা এখান থেকে এই ইনফরমেশনটাও জানি, এইটা 57 আর এটা 72। তো 57 আর 72-র মাঝে ল্যান্থানাইটগুলো পড়ে যাচ্ছে, ল্যান্থানাইটস 14টা ল্যান্থানাইট পড়ে যাচ্ছে। আর ল্যান্থানাইটে 4f ইলেকট্রন থাকে, 4f ইলেকট্রনের জন্য ল্যান্থানাইট কন্ট্রাকশন হয়। এই কন্ট্রাকশনের এফেক্টটা কার ওপর পড়ছে? পোস্ট ল্যান্থানাইট এলিমেন্টস, হাফনিয়াম। তো হাফনিয়াম জার্কোনিয়াম থেকে যখন হাফনিয়ামে যাচ্ছি, যতটা সাইজ ইনক্রিজ হওয়ার কথা ছিল ততটা সাইজ ইনক্রিজ হচ্ছে না। তার কারণ হাফনিয়ামে যাওয়ার আগে পড়ে যাচ্ছে এরকম ল্যান্থানাইটস, আর এই ল্যান্থানাইটসের জন্য ল্যান্থানাইট কন্ট্রাকশন হচ্ছে। আর এই ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য এদের সাইজটা, এই পেয়ারের সাইজটা অলমোস্ট ইকুয়াল হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে যদি আমরা দেখি, ধরো এটাকে আমি যদি অর্ডারে করি, এটাকে যদি আমি অর্ডারে করি, তাহলে আমি এইভাবে বলতে পারবো। অর্ডারটা দেখো, যদি আমাকে অর্ডার দেয় ডাউন দ্য গ্রুপ গেলে এখানে বাড়ছে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এইখানে আমরা করব টাইটেনিয়াম থেকে জার্কোনিয়াম গেলাম, জার্কোনিয়াম থেকে হাফনিয়াম গেলাম, এটাকে কিন্তু অলমোস্ট ইকুয়াল টু লিখতে হবে। তাহলে এটা কিন্তু অলমোস্ট ইকুয়াল টু, সাইজে কিন্তু খুব বেশি চেঞ্জেস আমরা এখানে দেখব না, কারণ ডিউ টু দ্য পোস্ট ল্যান্থানাইট এফেক্ট। ঠিক আছে, আচ্ছা এই এফেক্টটা এখানেও দিতে পারতো, ভ্যানাডিয়াম NBTA, তাহলেও তাই দেখবো, ভ্যানাডিয়ামের পর বাড়ছে, আর এটা কিন্তু অলমোস্ট ইকুয়াল টু। তাহলে এইটা খুব ভালো করে কপি করে নাও, এই কোয়েশ্চেনটা বুঝতেই পারছি অ্যান্সারটা কি হবে। তো এইখানে জিঙ্ক আছে, এটা কিন্তু তাড়াহুড়োতে জার্কোনিয়াম ভেবে কেউ লিখে দিও না, এটা জিঙ্ক, এটা কখনোই হবে না। এটা জার্কোনিয়াম আর টাইটেনিয়াম কখনোই হবে না, জার্কোনিয়াম আর টাইটেনিয়াম হবে না, 4 আর 5 হবে না, 5 আর 6-এর মধ্যে হবে এটা। আর এটা তো ডি অরবিটাল, ডি অরবিটালের সাইজটা অতটাও সেম হয়ে যায় না যতটা আমরা দেখতে পারি ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য হচ্ছে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে একটাই, যেহেতু ওয়ান অপশান কারেক্ট করতে হবে, এটা AIPMT 2010-এ এসেছিল, তো আমাদের মধ্যে বেস্ট অ্যান্সার আমাদের এইটাই দাঁড়াচ্ছে, যেটা জার্কোনিয়াম আর হাফনিয়াম। সুন্দর করে কপি করে নাও, রিজনগুলো লিখে নাও, তারপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 8টা বলেছে, which of the following represents the correct order of increasing electron gain enthalpy with negative sign? তো আমরা ইলেকট্রন গেন এনথালপি মানেটা যদি একবার দেখে নিই, ভ্যালেন্স শেলে গেসিয়াস কোনো অ্যাটমে যদি আমরা বাইরে থেকে ইলেকট্রন ঢোকানোর চেষ্টা করি, তাহলে এখান থেকে এনার্জি রিলিজ হয়। এনার্জি রিলিজ হয় বলেই এটাকে বলা হয় এক্সোথার্মিক, এটা একটা এক্সোথার্মিক। যে যত বেশি আমার ইলেকট্রন অ্যাড করবে সেখান থেকে আমার এনার্জি রিলিজ করতে হবে। তো এটাকেই বলছি ইলেকট্রন গেন এনথালপি উইথ নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন কারণ এটা হচ্ছে এক্সোথার্মিক। আচ্ছা, তো এখান থেকে এইভাবে বলা যায়, যার অ্যাফিনিটি যত বেশি হবে, যে যত বেশি ইলেকট্রনকে ডাকবে তত বেশি এনার্জি রিলিজ করতে হবে, তাহলে তার ডেল্টা এইচ তত বেশি নেগেটিভ হবে। তাহলে আমাকে উইথ নেগেটিভ সাইন ফর দ্য এলিমেন্ট ইনক্রিজিং অর্ডার বলেছে, তাহলে আমরা এইটা দিয়ে না ভেবে এইটা দিয়েই ভাববো, যার অ্যাফিনিটি যত বেশি অটোমেটিক তার নেগেটিভ সাইন তত বেশিই হবে। এইবার দুটো জিনিস একটু আগে বলে নিয়ে তারপর আমি এই কোয়েশ্চেনে যাব। সেকেন্ড পিরিয়ডের সাইজ যদি এইটা হয়, তাহলে সবসময় মাথায় রাখবে থার্ড পিরিয়ডের সাইজ হবে এটা, ফোর্থ পিরিয়ড আরও বেশি হবে। তাহলে আমরা বাইরে থেকে যদি সেকেন্ড পিরিয়ডে কোনো ইলেকট্রনকে ঢোকাতে চাই, তাহলে ছোট জায়গার মধ্যে ইলেকট্রন যখনই ঢোকে, কারণ এইখানে অলরেডি ইলেকট্রন কিছু আছে, তার মধ্যে যদি আরেকটা ইলেকট্রন সেম চার্জে চলে আসে, তাহলে কিন্তু এখানে রিপালশন হবে, রিপালশন। তো এই রিপালশনের জন্য ইলেকট্রন ঢোকানো সেকেন্ড পিরিয়ডে একটু হলেও প্রবলেমেটিক। কিন্তু থার্ড পিরিয়ডে যদি দেখি, থার্ড পিরিয়ডের সাইজটা বড়। যেহেতু সাইজটা বড় এখানে রিপালশনটা কম, প্লাস থার্ড পিরিয়ড, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড করছে, এটা থার্ড পিরিয়ড করছি। থার্ড পিরিয়ডের আরেকটা সুবিধা হচ্ছে ভ্যাকেন্ট ডি আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল। তো এখানে ভ্যাকেন্ট ডি আছে, প্লাস এটার সাইজও বড়। তো এই দুটো কারণের জন্য আমরা বলতে পারি এখানে রিপালশনের পরিমাণ অনেকটাই কম। তাহলে রিপালশনের পরিমাণ যদি অনেকটাই কম হয়, তাহলে এইখানে অ্যাফিনিটি, ইলেকট্রনকে ডাকার অ্যাফিনিটি অনেকটাই বেশি হবে। এর পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে অ্যালং দ্য পিরিয়ড যদি যায়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি দেখা যায় জেনারেল ট্রেন্ড,
ইলেকট্রন অ্যাফিনিটি দেখা যায় ইনক্রিজেস, কারণ অ্যালং দ্য পিরিয়ডে জেড এফেক্টিভ ইনক্রিজ করে। আর ডাউন দ্য গ্রুপ যদি যায় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজেস। অনেক এক্সেপশন আছে, আমরা জেনারেল ট্রেন্ডটা লিখছি, এটা হচ্ছে ডিক্রিজ করে। এখন এই লজিকের ওপর দাঁড়িয়ে আমরা এই কোয়েশ্চেনটাকে এবার দেখব। তাহলে কোয়েশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি দুটো আমরা গ্রুপ 17-এর দিয়েছে আর দুটো গ্রুপ 16-এর দিয়েছে। তো আমি লেফট হ্যান্ড সাইডের পার্টটাকে ডিলিট করলাম, এটাকে মুছালাম। এটা মুছে আমি জাস্ট পেয়ারগুলোকে লিখছি, এফ আর সিএল। এদের মধ্যে কম্পেয়ার করে দেখো কার বেশি হবে। এটাকে সেকেন্ড পিরিয়ড ভাবো, এটাকে থার্ড পিরিয়ড ভাবো। আমরা জানি থার্ড পিরিয়ডের বেশি হয় সেকেন্ড পিরিয়ডের থেকে। তাহলে আমরা এখানে অর্ডারটা কিভাবে করতে পারবো, অর্ডারটা আমরা সিএল এর কিন্তু বেশি লিখবো দেন এফ। তাহলে এই দুটোকে আমরা বলে ফেললাম। আবার আমরা ভাগ করি অক্সিজেন আর সালফার, অক্সিজেন আর সালফার। তাহলে অক্সিজেন আর সালফারকে যদি আমরা করি তাহলে দেখতে পাবে সালফার হচ্ছে থার্ড পিরিয়ড, অক্সিজেন হচ্ছে সেকেন্ড পিরিয়ড। তাহলে সালফার আর অক্সিজেনের মধ্যে সালফারের বেশি হবে। এইবার যদি আমরা সামনের দিকে আগাই তাহলে দেখতে পাবো এই হ্যালোজেনগুলো কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান গ্রুপ 16। যত আমরা লেফট থেকে এরকম রাইটে যাব দেখতে পাবো ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, তার মানে ইলেকট্রন নেওয়ার ইচ্ছাটা বাড়ছে। তাহলে হ্যালোজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে ওর ইচ্ছাটা, ইলেকট্রন নেওয়ার ইচ্ছা, এটাই তো অ্যাফিনিটি। তো ইলেকট্রন নেওয়ার ইচ্ছাটা অনেকটা বেশি। তো এখানে বেস্ট অর্ডার যদি বলো তাহলে এখানে এইটাই হচ্ছে সিএল গ্রেটার দেন এফ, কারণ এটা হচ্ছে হ্যালোজেন ফ্যামিলি, ওপর দিকে থাকবে। তারপরে হচ্ছে এস গ্রেটার দেন ও, এটা হচ্ছে গ্রুপ 16 ফ্যামিলি। তাহলে এই অর্ডারটাই হচ্ছে কারেক্ট, এটাই হচ্ছে কারেক্ট। এ ছাড়া বাকি কোনোটাই হচ্ছে না। খুব ভালো করে দেখো, এইটা তো হতেই পারে না এফ সিএল এর থেকে বেশি। এইটা দেখেই তাহলে এটা কেটে দেবো, এইটা দেখে এটা কেটে দেবে। ও সালফারের থেকে বেশি হতেই পারে না, এটা দেখে এটা কেটে দেবে। এইবার এইখানে দেখো হ্যালোজেনের থেকে, বা এটাও দেখতে পারো সিএল এর থেকে এফ বেশি, এটাও দেখতে পারি। এই হ্যালোজেন তো কম, এটা তো একটা আছেই। ইন অ্যাডিশন এটাও দেখতে পারি, দেখো এফ এর বেশি দিয়েছে দেন সিএল, এটাও তো হতে পারে না, সিএল এর বেশি হবে। তাহলে এইভাবে এলিমিনেশন করে কিন্তু প্রথমেই তোমার হয়ে যাচ্ছে এটা। আমি ডিটেলে বুঝিয়ে দিলাম, একবার রিভিশনটাও হয়ে গেল। কিন্তু যখন নিউমেরিক্যালটা করবে তখন কিন্তু এরকম শর্টকাট দিয়ে করার চেষ্টা করি, এলিমিনেশন টেকনিক। কোনটা ভুল আছে, এই যে স্যার এটা ভুল আছে, এটা ভুল আছে। এই জন্য পুরো ভিডিওটা দেখতে বলছি। পুরো ভিডিওটা দেখা মানে শুধুমাত্র এরকম কোয়েশ্চেন অ্যান্সার তাড়াতাড়ি করে ফেলা না, কি পয়েন্ট দিয়ে করছি, কি লজিকে করছি, কোন কোয়েশ্চেন আসলে কোন পয়েন্টটা ভাববো, এইগুলোকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এইটাকে খুব ভালো করে কপি করো। তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 9-এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 9 খুব সোজা এসেছিল কোয়েশ্চেনটা, 2011। তো এরকম কোয়েশ্চেন আসা মানে ভাগ্যের ব্যাপার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথালপি অফ Na প্লাস? I1 অফ Na হচ্ছে বলে দিয়েছে 5.1 eV। দেখো আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটির ডেফিনেশনটা জানলেই কোয়েশ্চেনটা করা যায়। তো এটা হচ্ছে ভেরি ইজি কোয়েশ্চেন এসেছিল। আয়নাইজেশন এনার্জি মানে আমরা ভ্যালেন্স শেল থেকে কোনো ইলেকট্রনকে বাইরে বার করতে যতটা এনার্জি অ্যাপ্লাই করতে হয় সেটাকে বলছি আয়নাইজেশন এনার্জি। তাহলে আয়নাইজেশন এনার্জি কিন্তু সবসময় আমরা জানি ডেল্টা এইচ পজিটিভ, কারণ এটা একটা এন্ডোথার্মিক প্রসেস। কারণ আমাকে এনার্জি দিয়ে বার করতে হবে, তুমি এনার্জি এখানে দিচ্ছ, তারপর বেরাচ্ছে ইলেকট্রনটা। তাহলে এই যে এনার্জিটা ইউ আর অ্যাপ্লাইং এনার্জি। তো এখানে বলা আছে, এখানে ভ্যালুটা বলা আছে 5.1 EV। এটা হচ্ছে I1 আয়োনাইজেশন এনার্জি বলা আছে, প্লাসে বলা আছে, ঠিকই আছে, আমার লজিকের সাথে মিলছে। ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এই ভ্যালেন্স শেল আছে আর এখানে বাইরে ইলেকট্রন আছে। বাইরে কোনো ইলেকট্রনকে যদি ভ্যালেন্স শেলে ঢোকাতে হয় তাহলে আমার দেখা যায় কিছু এনার্জি রিলিজ হচ্ছে বাই দ্য সিস্টেম। তো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, এক্স্যাক্টলি একই জিনিস দেখতে পাচ্ছি। ইলেকট্রনটাকে পেতে গেলে ওকে এনার্জি রিলিজ করতে হচ্ছে। তাহলে এনার্জি যদি রিলিজ করে তাহলে এইটা ডেল্টা এইচ নেগেটিভ আসবে। তাহলে ওইখানে একটা ইলেকট্রনকে বার করতে যা এনার্জি লেগেছিল তার এক্স্যাক্টলি উল্টোটা এখানে দেখতে পারবো। তার মানে ওটা প্লাস হলে এটা মাইনাস। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা প্লাস 5.1, তাহলে এখানে অ্যান্সার হবে মাইনাস 5.1। খুব ইজি, জাস্ট কনসেপ্টটা একটু দেখে রাখি। তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 10-এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10,
তো কোয়েশ্চেন নাম্বার 9 আমাদের হয়ে গেল, 9 হয়ে গেল। এইবার চলো কোয়েশ্চেন নাম্বার 10। একটু পড়তে হবে, স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেন। এরকম প্রচুর স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেন আমরা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারে করেছি পিওয়াইকিউ করার সময়। আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট, কি বলেছে এটাকে মার্ক করে রাখলাম রং। এটা এআইপিএমটি 2012। আস্তে আস্তে আমরা আগাচ্ছি। তো অ্যামং দ্য ফলোইং কোনটা রং বার করতে দিয়েছে। দেখো নর্মালি আমরা জানি আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে একটু আগেও আমরা করেছি, একটু আগেও আইসো ইলেকট্রনিক স্পিসিস নিয়ে কথা বলেছি। আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে মেনলি যেটা আসে আমাদের সাইজ ক্যালকুলেশন। তো কি বলেছিলাম, পজিটিভ চার্জ যত বাড়ে তত রেডিয়াস কমে, নেগেটিভ চার্জ যত বাড়ে তত রেডিয়াস বাড়ে। তো স্টেটমেন্ট নাম্বার 1টা কি বলেছে দেখি, আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে স্মলার দ্য পজিটিভ চার্জ অফ দ্য ক্যাটায়ন স্মলার ইজ দ্য রেডিয়াস। না না না, গন্ডগোল হচ্ছে। গন্ডগোলটা কি, ক্যাটায়নের সাইজ বাড়লে রেডিয়াস কমে, তো স্মলার দ্য রেডিয়াস ঠিক আছে, সাইজ কমছে, কিন্তু কেন কমছে লেখা আছে স্মলার দ্য পজিটিভ চার্জ। একদম না, আমরা জানি পজিটিভ চার্জ বাড়লে রেডিয়াস কমে। তাহলে প্রথম স্টেটমেন্টটা ভুল। স্টেটমেন্টটা ভুল মানে আমাকে এটাই বার করতে দিয়েছে, তার মানে অপশানটা কারেক্ট। তো প্রথমটা তো বুঝেই গেলাম, বাদবাকি করার আর দরকারও নেই, কিন্তু আমরা এখানে করবো যেহেতু ডিটেলটা শিখছি। পরীক্ষায় যখন একটা জিনিস পেয়ে গেছো ডিরেক্ট পুরোপুরি কনফার্ম, তখন বাদবাকিগুলো দেখবে, কিন্তু তখন আর বাদবাকিগুলো থেকে ডিটেল অ্যানালাইসিস অত করার দরকার নেই, কারণ আমার এখানে টাইম প্রেশার থাকবে। তো কনফিডেন্স যদি প্রচণ্ড পরিমাণে থাকে তাহলে কিন্তু, বা যদি বুঝেই যাও এটা পুরোপুরি ভুল হতেই পারে না, এরকম কনফিডেন্স থাকলেই বাদবাকিগুলোর অ্যানালাইসিস তখন ওই মুহূর্তে আর দরকার নেই। পড়বে, অবশ্যই পড়ে একবার দেখে নেবে যে এগুলো ঠিক না ভুল বাদবাকিগুলো, কিন্তু ডিটেল অ্যানালাইসিস করার তখন দরকার নেই যদি কনফার্ম থাকো। আর যদি কনফার্ম না থাকো তখন তো ভেঙে ভেঙে দেখতে হবে, কারণ টাইমটাও কিন্তু তোমার বাঁচাতে হবে, মাথায় রাখতে হবে। তো অ্যামং আইসো ইলেকট্রনিক স্পিসিস গ্রেটার দ্য নেগেটিভ চার্জ যত বাড়বে লার্জার ইজ দ্য আয়নিক রেডিয়াস। ঠিকই আছে, এই যে দেখলাম এটা, তাহলে এটা স্টেটমেন্টটা ঠিক। অ্যাটমিক রেডিয়াই অফ দ্য এলিমেন্ট ইনক্রিজেস অ্যাজ অন মুভ ডাউন দ্য ফার্স্ট গ্রুপ অফ দ্য পিরিয়ডিক টেবিল। ডাউন দ্য গ্রুপ গেলে আমরা জানি সাইজ ইনক্রিজ করে, ঠিকই আছে। অ্যাটমিক রেডিয়াই অফ দ্য এলিমেন্ট ডিক্রিজেস অ্যাজ ওয়ান মুভ অ্যাক্রস ফ্রম লেফট টু রাইট। লেফট টু রাইট গেলে সাইজ আমরা জানি কমে, জেনারেল ট্রেন্ড, আর অ্যালং দ্য পিরিয়ড গেলে সাইজ আমরা জেনারেল ট্রেন্ডে বলতে পারি বাড়ে, যদিও তাদের এক্সেপশন আছে, কিন্তু আপাতত এখানে দরকার নেই, কারণ সেকেন্ড পিরিয়ডে এক্সেপশন নেই। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এই বাকি তিনটে স্টেটমেন্টই ঠিক, শুধুমাত্র ফার্স্ট স্টেটমেন্টটা ভুল। তাহলে অন দ্য বেসিস অফ দ্যাট আমরা বলতে পারি অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট। কপি করে নাও সুন্দর করে, জিনিসটা বুঝে নাও। কোয়েশ্চেন এর এই সেটগুলোর একটা খাতা তৈরি করো, যেখানে আমরা পিওয়াইকিউগুলোকে এরপর দেখলেই, পরীক্ষার আগে খুললেই চটপট করে রিভাইজ করে নিতে পারবো। তো কোয়েশ্চেন 10টা হয়ে গেলে আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 11-এর দিকে যাচ্ছি। তো কোয়েশ্চেন নাম্বার 11-এ যেটা দিয়েছে দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং অর্ডার অফ আয়নিক রেডিয়াই ইজ কারেক্টলি রিপ্রেজেন্টেড। তো এইটা এআইপিএমটি 2014 সালে এসেছিল। কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ো। এইখানে যে অর্ডারগুলো আছে সেই অর্ডারে যাচ্ছি, তার আগে সাইজ নিয়ে একটা কথা বলি। তো এটা হচ্ছে নিউট্রাল অ্যাটম। নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন আর প্রোটন সমান থাকে, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন বেশি থাকে। আর ইলেকট্রন বেশি থাকলে আমরা জানি সাইজ বাড়ে, ইলেকট্রন বেশি থাকলে সাইজ বাড়ে। কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে প্রোটন বেশি থাকে, আর প্রোটন যদি বেশি থাকে ইলেকট্রনের থেকে, তাহলে আমরা জানি সাইজ কমে। তো এইখানে যত আমরা প্লাস থেকে নেগেটিভের দিকে যাব, তত দেখতে পারবো প্লাসের থেকে সাইজ বেশি নিউট্রালের থেকে সাইজ বেশি অ্যানায়নের, তাহলে সাইজ ইনক্রিজেস। তো অন দ্য বেসিস অফ দ্যাট আমরা একটু আগাই কি বলছে। আর আইসো ইলেকট্রনিক স্পিসিস হলে আমরা জানি পজিটিভ চার্জ বাড়লে রেডিয়াস কমে, একটু আগে দেখলাম। আবার নেগেটিভ চার্জ যদি বাড়ে তাহলে রেডিয়াস বাড়ে। দেখো এই দুটো জিনিস যদি জানি তাহলেই হয়ে যাবে। তো এখানে বলেছে কোনটা কারেক্টলি রিপ্রেজেন্টেড, তো আমাকে বার করতে হবে কোনটা কারেক্টলি রিপ্রেজেন্টেড না, তাহলেই বাদবাকিটা পেয়ে যাব। দেখো কীভাবে বার করব। এখানে দিয়েছে নিউট্রালের সাইজটা থেকে ক্যাটায়নের বেশি হতে পারে না। স্যার নিউট্রালের থেকে
ক্যাটায়নের সবসময় হচ্ছে ক্যাটায়নের সাইজ কম হবে নিউট্রালের থেকে, নিউট্রালের বেশি হবে, কারণ ক্যাটায়নে প্রোটন ডমিনেট করছে। তো এটা ভুল, এটা ম্যাচিং ঠিকঠাক নেই। এখানে দেখতে পাচ্ছি অ্যানায়নগুলোর থেকে ক্যাটায়নের সাইজ বড়, হতে পারে না, ক্যাটায়নের সাইজ সবসময় অ্যানায়নের থেকে স্মল হবে। গেল। এইখানে খুব ভালো করে দেখো, এখানে কি দিয়েছে, এখানে O-2 F- Na+। তো এইখানে প্লাসটা কিন্তু সবার নিচে আছে, মানে সবার কমে আছে, তো এটাই তো ঠিক। O-2 সবচেয়ে বেশি -2 আছে, নেগেটিভ সাইন যত বাড়বে তত হচ্ছে আমার দেখতে পাবো রেডিয়াস বাড়ছে। প্লাস এরা আইসো ইলেকট্রনিক, দেখো 8 + 2 10টা ইলেকট্রন, 9 + 1 10টা ইলেকট্রন, সোডিয়াম 11 -1 কারণ চার্জ +1 আছে, 10টা ইলেকট্রন। তো সেখানে যত বেশি নেগেটিভ চার্জ বাড়বে তত রেডিয়াস বাড়বে। তো এইটা ঠিক আছে, আমি দেখতেই পেলাম। 4 নম্বরে ভুল কোথাও না কোথাও আছে, প্রথমেই দেখা যাচ্ছে +3 + 2, এ কেমন কথা, ক্যাটায়ন দেখতে পাচ্ছি আর সেখানে ডিমান্ড করছি, সেখানে ক্লেম করছি ক্যাটায়নের সাইজ বেশি হবে, একদমই না, সবচেয়ে খারাপ জিনিস এটা। এইটা হচ্ছে কখনোই কারেক্ট অ্যান্সার হবে না। তো এটা কপি করে নাও, কোয়েশ্চেন নাম্বার 11, এটা 2014 সালে এসেছিল। তার মানে রেডিয়াসের কিন্তু ডিটেল অ্যানালাইসিস করছি আমি রেডিয়াসগুলো, তো রেডিয়াসগুলো যেন একটাও ভুল না হয় পরীক্ষার ক্ষেত্রে, একটাও রেডিয়াসের কোনো কোয়েশ্চেন যেন ভুল না হয়। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, রিজন অফ ল্যান্থানাইট কন্ট্রাকশন, একটু আগেই করলাম তাই এটাকে আমি খুব বেশি আর এক্সপ্লেন করছি না। রিজন অফ ল্যান্থানাইট কন্ট্রাকশন, ল্যান্থানাইট কন্ট্রাকশন কেন হয়, কারণ ডিউ টু দ্য পুয়ার শিল্ডিং এফেক্ট অফ 4f ইলেকট্রনস, 4f ইলেকট্রনের শিল্ডিং এফেক্ট খারাপ হয়, তার মানে শিল্ডিং এফেক্টটা ভেরি পুয়ার। তাহলে এখানে দেখি শিল্ডিং এফেক্ট যদি পুয়ার হয়, আমরা জানি এস ভ্যালুটা কমে যায়, শিল্ডিং কনস্ট্যান্ট, তো Z স্টার ইকুয়াল টু Z - S, এস যদি কমে যায় তাহলে আমরা Z স্টারটা বেড়ে যাবে, এস যদি কমে Z স্টার বাড়বে, তো Z স্টার যদি বাড়ে অটোমেটিক্যালি কন্ট্রাকশন হবে, এটাকেই আমরা বলি ল্যান্থানাইট কন্ট্রাকশন। তো এখানে নেগলিজিবল স্ক্রিনিং এফেক্ট অফ f অরবিটাল, আচ্ছা 2 বলেছে ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জ, 3 বলেছে ডিক্রিজিং স্ক্রিনিং এফেক্ট, 4 বলেছে ডিক্রিজিং নিউক্লিয়ার চার্জ। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেনে অ্যাপ্রোপ্রিয়েট রিজনটা খুঁজে বার করতে হয়, অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্টটা। দেখো যেগুলো হতে পারে না সেগুলোকে আগে বাদ দিই, তাহলে খুঁজে পাওয়া অনেক ইজিয়ার হবে। ডিক্রিজিং নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ বাড়ছে বলেই, মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে বলেই এলসি হচ্ছে, তাহলে এইটা হতেই পারে না, তো এইটা কারেক্ট না, 3টাকে বাদ দিলাম। ডিক্রিজিং স্ক্রিনিং এফেক্ট কোনো মানে হচ্ছে না, তো সবাই তো এফ ইলেকট্রন, এখানে কার থেকে কার ডিক্রিজিং স্ক্রিনিং এফেক্ট কম্পেয়ার করা হচ্ছে না, তো স্ক্রিনিং এফেক্ট ডিক্রিজিং মানে এটা কি নেগলিজেবল না আগের তুলনায় কতটা কম সেটার মানে হচ্ছে না। তো ডিক্রিজিং স্ক্রিনিং এফেক্টের কোনো সিগনিফিকেন্স এখানে থাকছে না, যে কতটা কম এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি বলি নেগলিজেবল তাহলে বুঝতে পারবো অনেকটা কম। তো ডিক্রিজিং এর টার্মটার জন্য এটাকে আমি নেগলেক্ট করলাম, তো ডিক্রিজিং এর থেকে নেগলিজেবলটা অনেক বেশি প্রোনাউন্সড, তাহলে নেগলিজেবল স্ক্রিনিং এফেক্ট স্যার এইটা হচ্ছে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তো কারেক্ট অ্যান্সার হবে 1। 2টা কেন হবে না, দেখো নেগলিজেবল স্ক্রিনিং এফেক্টটা হচ্ছে বলেই এস ভ্যালুটা অনেক কম, নেগলিজেবল এস ভ্যালুটা কম বলেই তারপর গিয়ে জেড এফেক্টিভটা বেশি। তাহলে ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জটা রিজন, ওয়ান অফ দ্য রিজন, কিন্তু তার আগে কোনটা রিজন হবে, তার আগে কি কারণ হচ্ছে, এইটা কিসের জন্য বেশি নিউক্লিয়ার চার্জটা, পুয়ার বা নেগলিজেবল স্ক্রিনিং এফেক্টের জন্য বেশি, কার, এফ অরবিটাল। এখানে তো কোনো অরবিটালও বলেনি, এখানে তো কোনো অরবিটালও মেনশন করেনি, তো এখানে কারেক্ট অ্যান্সার বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে নেগলিজেবল স্ক্রিনিং এফেক্ট অফ এফ অরবিটাল। তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা 2014 সালে এসেছিল, তাহলে কনসেপচুয়াল কোয়েশ্চেন, অন দ্য বেসিস অফ দ্যাট অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটাকে কপি করো, কপি করে আমরা পরের কোয়েশ্চেনের দিকে আগাই। পরের কোয়েশ্চেনে আবার আমাদের নতুন কোন টপিক থেকে কোয়েশ্চেন এসছে সেটা আমরা এখন দেখব। দেখো এই কোয়েশ্চেনটা চটপট করতে পারবে, এখন আর টাইম নেব না আমরা, এখন তাড়াতাড়ি করবো। এআইপিএমটি 2015, এই কোয়েশ্চেনটা কি, 3টে সেট দিয়েছে, এদের বলেছে রেডিয়াসে সাজাতে, রেডিয়াস, তাহলে এটা দেখেই বুঝতে পারবে, যত প্র্যাকটিস করবে দেখে বুঝতে পারবে আইসো ইলেকট্রনিক। তাহলে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে আমি জানি পজিটিভ চার্জ বাড়লে রেডিয়াস
কমে, বারবার করছি এগুলো, এই জন্যই ভিডিওটা বারবার দেখতে হয়, পড়াশোনা বারবার করতে হয়। তাহলে একই জিনিস করতে 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 আর তখন অচেনা লাগে না, আর মাইনাস চার্জ যত বাড়ে তত রেডিয়াস বেড়ে যায়। তাহলে এখানে যদি আমরা সাজাই তাহলে দেখতেই পারবো যে ক্যালসিয়াম +2 এর সাইজ সবচেয়ে কম হবে, কারণ ক্যাটায়নের সাইজ সবচেয়ে বেশি, তাহলে এইটা সবচেয়ে কমে আছে, ঠিক আছে। তারপর K+, তারপর এইটা, তাহলে এইটাই বুঝতে পারছি 1 2 3 4 এর মধ্যে অপশন নাম্বার 2টা কারেক্ট। এটাকে আমি ডিটেলে অ্যানালাইসিস করলাম না, কারণ এর আগে এই টাইপের কোশ্চেন প্রচুর করেছি। তো দেখতে পাচ্ছি কোশ্চেনের মধ্যে সিমিলারিটি আছে, PYQs এই জন্যই করতে হয় যে কোশ্চেনের মধ্যে সিমিলারিটিগুলো খুঁজে পাওয়া যায়। তো এটাকে কপি করো, পজ করে কপি করে নাও, কপি করে নিলে আমরা কোয়েশ্চেন নাম্বার 14-এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, আবারও আরেকটা সেম কোয়েশ্চেন, একটু আগেই করা, তাই আবারও আমি এখানে এক্সপ্লেনেশন করছি না, একটু আগে ভিডিওতে করা আছে ল্যান্থানাইট কন্ট্রাকশন নিয়ে, সাইজ সিমিলার সাইজ নিয়ে, তো সেইখানে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো ওই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখতে হয়। তো ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য কাদের অ্যাটমিক সাইজ সেম হচ্ছে, সিমিলার কোয়েশ্চেন। তো আমরা এখানে লিখেছিলাম টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম। তো বলেছিলাম যে 5th পিরিয়ড আর 6th পিরিয়ডে ল্যান্থানাম আর হাফনিয়ামের মাঝে ল্যান্থানাইড আছে, আর ল্যান্থানাইড আছে 14টা, আর সেখানে 4f ইলেকট্রন আছে, 4f ইলেকট্রনের জন্য ল্যান্থানাইট কন্ট্রাকশন আছে। ল্যান্থানাইট কন্ট্রাকশনের এফেক্টটা পড়ে যাচ্ছে ল্যান্থানাইডের পরে যে এলিমেন্টগুলো আছে। তাহলে এই কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি জার্কোনিয়াম আর হাফনিয়াম, যখনই দেখতে পারবে তখনই বুঝে যাবে জার্কোনিয়াম আর হাফনিয়ামটা আমাদের সেম রেডিয়াই, অলমোস্ট সেম রেডিয়াই। তাহলে এখানে দেখতেই পাচ্ছি অপশন নাম্বার 2টা কারেক্ট, অপশন নাম্বার 2টা কারেক্ট। এছাড়াও যেগুলো দিতে পারে খুব ভালো করে দেখো, VNBTA, এটা এইভাবে মাথায় রাখবো, 3 জ্বর হাফ, ভালো নোট বইটা, কীভাবে মাথায় রাখবো, ভালো নোট বইটা। তারপরে হচ্ছে এইভাবেও দিতে পারে, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। তাহলে এটা কর্ম, তাহলে এই পেয়ারটা এখানে দিয়েছে, ধরো 2025-এ এই পেয়ারটা দিল NBTA, এই পেয়ারটা দিল MOW, তাহলে দেখেই তুমি বুঝতে পারবে যে এদের মধ্যে এই যে পেয়ারগুলো দিয়েছে, এই পেয়ারগুলোর সাইজ কেন এক হচ্ছে, ডিউ টু পোস্ট ল্যান্থানাইট কন্ট্রাকশন। তাহলে এইটা অপশন নাম্বার 2 হবে কারেক্ট, বাকি কোনোটাই হবে না। তো এটা হলো অপশন নাম্বার 2। কপি করে নাও, কপি করা হয়ে গেলে আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15-এ দেখো কি বলেছে, ইন হুইচ অফ দ্য ফলোইং অপশনস দ্য অর্ডার অফ অ্যারেঞ্জমেন্ট ডাজ নট এগ্রি উইথ দ্য ভেরিয়েশন অফ দ্য প্রপার্টি ইন্ডিকেটেড এগেনস্ট ইট। এদের মধ্যে কোথায় ঠিকঠাক প্রপার্টি মেনশন করা নেই, অর্ডার ঠিকঠাক করা নেই। এটা নিট 2016 সালে এসেছিল। এখানে হুইচ অফ দ্য ফলোইং অপশনস, তার মানে মোর দ্যান ওয়ান অপশন মে বি কারেক্ট এখানে হতে পারে। দেখে নেবে যে অপশন বলেছেন, অপশনস কোশ্চেন পড়ার সময় খুব ভালো করে সবসময় পড়তে হবে। আমরা জানি ডাউন দ্য গ্রুপ গেলে মেটালিক রেডিয়াই বা মেটালিক সাইজ ইনক্রিজ হয়। তাহলে এখানে আমরা জানি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো এখানে দেখতে পাচ্ছি তাই করা আছে, রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। তাহলে এইটা কারেক্ট অর্ডার। আমাকে কি বার করতে বলেছে, ডাজ নট এগ্রি উইথ। তাহলে ডাজ নট এগ্রি উইথ মানে কোথায় অর্ডারটা মানে জেনারেল প্রপার্টির সাথে মিলছে না, তো এটা তো মিলছে। সেকেন্ড, ইনক্রিজিং আয়োনিক সাইজ বার করতে বলেছে। তো আয়োনিক সাইজে আমরা কি জানি, একটু আগেও বললাম, বারবার করে সাইজ প্যারামিটারটা কত ইম্পর্টেন্ট দেখো। নেগেটিভ সাইজ বা নেগেটিভ চার্জ যত বাড়বে তত আমরা জানি সাইজ বাড়বে, আর পজিটিভ যত বাড়বে তত আমরা জানি সাইজ কমবে। তাহলে এই বেসিসেই তো আমরা এটা করতে পারবো। তাহলে এখানে দেখো, যত আমরা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি পজিটিভ চার্জ কমছে, +3, +2, +1, মাইনাস, বা নেগেটিভ চার্জ বাড়ছে, এভাবে বলি। তাই যত নেগেটিভ চার্জ বাড়বে সাইজ বাড়বে। তো এটাও ঠিক আছে, তো আমাকে ইনকারেক্ট বার করতে হবে। আচ্ছা, 3-এরটা দেখি, আয়নাইজেশন এনার্জি। নর্মাল আয়নাইজেশন এনার্জি আমরা জানি অ্যালং দ্য পিরিয়ড আয়নাইজেশন এনার্জি হলো ইনক্রিজ করে, এটা আমরা নর্মাল ট্রেন্ড জানি, সে অ্যালং দ্য পিরিয়ড স্যার আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে, আর ডাউন দ্য গ্রুপ কমে, নর্মাল ট্রেন্ড। তো এই নর্মাল ট্রেন্ডের উপর তো সবসময় ডিপেন্ড করে না, এছাড়াও
আয়নাইজেশন এনার্জি ডিপেন্ড করে কিসের ওপর? ইলেকট্রনিক কনফিগারেশন ওপর। তাহলে এইখানে যেগুলো দিয়েছে দেখো, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, অন দ্য বেসিস অফ দ্যাট আমরা এখানে বলতে পারি যে বোরনের থেকে কার্বনের বেশি, কার্বনের থেকে নাইট্রোজেনের বেশি। কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আবার বেশি হয়ে যাবে অক্সিজেনের থেকে। তার একটাই কারণ, নাইট্রোজেন কিন্তু 1s2 2s2 2p3, আর অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4। তাহলে 2p3 হাফ ফিল স্টেবল, হাফ ফিল স্টেবিলিটি আছে। তাহলে হাফ ফিল স্টেবিলিটি যদি থাকে তাহলে নাইট্রোজেনের বেশি হবে। কিন্তু গিভেন কি আছে? গিভেন দিয়েছে তোমাকে দেখো অক্সিজেনের বেশি, তো এটা রং। তো আমি দেখলাম অর্ডারটা রং। অর্ডারটা রং মানে অপশানটা কারেক্ট, আমাদের জেনারেল ট্রেন্ডের সাথে মিলছে না। এবার এইটা করে ছেড়ে আসলে হবে না, অপশানস বলেছে, তো দেখে নিতে হবে আর কি কোনো স্যার উত্তর হতে পারে। দেখো একটু আগেই করলাম, তাই এটাকে আমি এখন এক্সপ্লেন অতটা করছি না, যে সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ডের মধ্যে থার্ড পিরিয়ডের ইলেকট্রন গেন এনথালপি বেশি হয়, ইলেকট্রন গেন এনথালপি বেশি হয়। তার একটা কারণ বললাম সাইজ, আর একটা কারণ ভ্যাকেন্ট ডি অরবিটাল। তাহলে এইখানে আমাদের যে গ্রুপটা দিয়েছে সেটা হচ্ছে হ্যালোজেন ফ্যামিলি। তো হ্যালোজেন ফ্যামিলিতে আমরা জানি সিএল এর বেশি হয় ইলেকট্রন অ্যাফিনিটি এফ এর থেকে। এরপর আবার নর্মাল ট্রেন্ড বিআরআই, তার কারণ সাইজটা খুব বেশি হয়ে গেলেও তো মুশকিল, জেড এফেক্টিভ অনেকটা কমে যাবে। তাহলে সাইজটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে নিউক্লিয়াসের থেকে ভ্যালেন্স শেলটা অনেক দূরে সরে যাবে, তাহলে ইলেকট্রনকে টানতে পারবে না বাইরে থেকে, কারণ ইলেকট্রনকে ধরে রাখছে কি? নিউক্লিয়াস অ্যাট্রাকশন দিয়ে। তাহলে এইখানে এইটা হলো কারেক্ট অর্ডার হওয়া উচিত। তো এইখানে যে নর্মাল ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডার, নর্মাল ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডার আমরা জানি ডাউন দ্য গ্রুপ গেলে কমবে, ডাউন দ্য গ্রুপ গেলে ডিক্রিজ, এটা আমরা নর্মালি জানি বা জেনারেল ট্রেন্ড। কিন্তু অ্যাকচুয়াল হওয়া উচিত এইটা, অ্যাকচুয়াল হওয়া উচিত এইটা। তার কারণ এক্সেপশন যেটা তুমি দেখছো প্রথমে, যেটা সিএল আর এফ এর মধ্যে, তাহলে সেটা হলো ডিউ টু সাইজ আর ভ্যাকেন্ডি, কারণ রিপালশনটা কমে যায়। তো এইখানে দেখতে পাচ্ছি একটা বড় সমস্যা হয়ে গেছে, এফ গ্রেটার দ্যান সিএল করা আছে। তো এইটাও কিন্তু আমার ঠিক না, পিরিয়ডিক প্রপার্টি অনুযায়ী আমাদের সব অর্ডার হয় না, তার মধ্যে এই দুটো হচ্ছে খুব ভালো একটা এক্সাম্পল, যেখানে পরিষ্কার বোঝা আছে যে এই দুটো অর্ডারটা ভুল। আর আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে বলেছে এখানে নট এগ্রি, কোনটা এগ্রি করছে না, তাহলে বুঝতেই পারছি 3 আর 4। তো এটা মাল্টিপল অপশান কারেক্ট, তো বলে দেবে। তো যদিও এখন মাল্টিপল অপশান কারেক্ট আসে না, তো সেটা আলাদা, কিন্তু তখন হচ্ছে যে ইয়ারে যেটা এসছিল, তো তখন নিট 2016-তে মাল্টিপল অপশান কারেক্টের অপশান ছিল, তাই আমরা 3 আর 4 দুটোকেই এখানে বলবো কারেক্ট অ্যান্সার। এটাকে খুব সুন্দর করে কপি করি, এটাকে কপি করা হয়ে গেলে, রিজনগুলো বোঝা হয়ে গেলে আমরা কোয়েশ্চেন নাম্বার 16-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 16, তাহলে কোয়েশ্চেন নাম্বার 16টা আমরা এখন স্টাডি করছি, যেখানে দেখতে পাচ্ছি বলেছে হুইচ অফ দ্য ফলোইং অর্ডার, খুব ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, বন্ড ডিসোসিয়েশন এনথালপি, নতুন একটা কনসেপ্ট করছি, 2016 সালে এসেছিল। তাহলে এইখানে আমাদের কার বন্ড ডিসোসিয়েশন এনার্জি বার করতে দিয়েছে? হ্যালোজেন। হ্যালোজেনকে আমরা x2 দিয়ে লিখছি। x2কে আমরা এইভাবে লিখতে পারি x সিঙ্গেল বন্ড x, যেখানে x হতে পারে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সবার প্রথমে আমরা F2 করছি, F2তে আমরা F সিঙ্গেল বন্ড F আগে লিখলাম। আমরা জানি ডাউন দ্য গ্রুপ যত যাবে তত সাইজ ইনক্রিজ হবে। তাহলে ফ্লুরিনের আমি জানি 3টে করে লোন পেয়ার থাকে, 3টে করে লোন পেয়ার থাকে। এখন এই লোন পেয়ারগুলো, ফ্লুরিনের এই লোন পেয়ারগুলো যেহেতু ডিস্টেন্সটা শর্ট, ফ্লুরিনের বন্ড লেন্থটা যেহেতু ছোট, এই লোন পেয়ারের মধ্যে রিপালশন হতে পারে। তাহলে এখানে ইলেকট্রন রিপালশন, ইলেকট্রন রিপালশন বিটুইন দ্য লোন পেয়ার্স, কারণ লোন পেয়ারগুলো রিপালশনস বিটুইন দ্য লোন পেয়ার, তো রিপালশন হতে পারে। এইবার যদি আমি ক্লোরিন ভাবি, ক্লোরিনের ক্ষেত্রে কি বন্ড লেন্থ একটু বড়, ক্লোরিনের ক্ষেত্রে ওই সমস্যাটা নেই,
রিপালশনের, কারণ ক্লোরিনের ক্ষেত্রে বন্ড লেন্থটা অনেকটা বড়। তাই ক্লোরিন কি করতে পারে, ক্লোরিন এই লোন পেয়ারটা ডোনেট করতে পারে, কারণ এইখানে ক্লোরিনের একটা ভ্যাকেন্ট ডি আছে, একটা ভ্যাকেন্ট ডি আছে, আমরা জানি থার্ড পিরিয়ড এলিমেন্ট 3s2 3p5 ক্লোরিনের কনফিগারেশন, তাহলে একটা ফাঁকা ডি অরবিটাল পড়ে থাকবে, আর এখানে ডোনার আছে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি ক্লোরিন কিন্তু এরকম পার্শিয়াল ডবল বন্ড করতে পারে, ক্লোরিনের মধ্যে এরকম পার্শিয়াল ডবল বন্ড করতে পারে। তাহলে ক্লোরিনের মধ্যে যদি পার্শিয়াল ডবল বন্ড দেখতে পাই, পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার মানে কি, ডবল বন্ড ক্যারেক্টার বাড়লে তার বন্ড স্ট্রেংথ বাড়ে, যত বন্ড স্ট্রেংথ বাড়বে তাকে ভাঙতে বেশি এনার্জি লাগবে। তাহলে ক্লোরিনের মধ্যে এই ডবল বন্ড ক্যারেক্টারটা পেতে পারি। সিমিলারলি যদি ব্রোমিন ভাবি, খুব ভালো করে দেখো, ব্রোমিনের ক্ষেত্রে এই সাইজটা আরেকটু বড়, ক্লোরিনের ক্ষেত্রেও বড়, ক্লোরিনের থেকেও বড়। এইখানেও আমার ভ্যাকেন্ট ডি আছে, লোন পেয়ার আছে, তাহলে এইখানেও আমার একটা পার্শিয়াল ডবল বন্ড হবে, পার্শিয়াল ডবল বন্ড হবে। কিন্তু আয়োডিনের ক্ষেত্রে এতটাই বড় বন্ড লেন্থটা, যেখানে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টারটা আমার মোটেও হবে না, কারণ এই ডোনেশনটাই আনফেভারেবল। সাইজ যদি খুব বড় হয়ে যায় সেখানে পাই অরবিটাল ওভারল্যাপ মোটেও ভালো হয় না। তো পাই বন্ডিং কম্প্যাক্ট ওভারল্যাপে ভালো হয়, ম্যাচিং ওভারল্যাপে ভালো হয়। এখানে সাইজটা যদি এতটাই হচ্ছে বড় হয়ে যায় তাহলে সেখানে ওভারল্যাপটা বাজে হয়, তাই এইখানে কিন্তু পাই বন্ডিং এখানে হবে না। তাহলে আয়োডিনে পাই বন্ডিং হবে না, তাই আয়োডিনটা সিগমা বন্ড ক্যারেক্টার থাকবে। তাহলে আমরা ক্লোরিন আর ব্রোমিনে দেখতে পাচ্ছি পাই বন্ড ক্যারেক্টার বাড়ছে, পাই বন্ড ক্যারেক্টার বাড়ছে। পাই বন্ড ক্যারেক্টার বাড়লে মানে ডবল বন্ড ক্যারেক্টার বাড়ছে, তাহলে বন্ড এনার্জি বাড়ছে, বন্ড এনার্জি বাড়লে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বাড়বে। তাহলে ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কোথায় কম্প্যাক্ট ওভারল্যাপ, ক্লোরিনের, কারণ ক্লোরিনের সাইজটা ব্রোমিনের থেকে ছোট। তাহলে সবচেয়ে বেশি আমি বন্ড এনার্জিটা আগে করছি, বন্ড এনার্জি যা হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জি তাই হবে। তো বন্ড এনার্জিটা এখানে ক্লোরিনের সবচেয়ে বেশি হবে, কারণ ক্লোরিনের ডবল বন্ড ক্যারেক্টার আছে। তারপর হবে ব্রোমিন, কারণ ওইখানেও ডবল বন্ড ক্যারেক্টার আছে। এবার ফ্লুরিন আর আয়োডিন দুটোর মধ্যে কোথাও ডবল বন্ড ক্যারেক্টার নেই। তো ডবল বন্ড ক্যারেক্টার নেই, কিন্তু ফ্লুরিনের সাইজটা ছোট, আয়োডিনের সাইজটা বড়। তাহলে আয়োডিনের সাইজটা যদি বড় হয়ে যায় অনেক, তাহলে আমরা জানি বন্ড লেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। তাহলে আয়োডিন কমে যাবে অনেকটাই, বন্ড লেন্থ এতটাই বড়, তার আগে আসবে ফ্লুরিন। তো এইটা হবে অ্যাকচুয়াল অর্ডার। তো এই অর্ডারটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, এই অর্ডারটা অপশন নাম্বার 3-তে আছে। এইবার আমরা শর্টকাট একবার দেখিনি কোনগুলো হতে পারে না, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আয়োডিন কখনো বেশি হতে পারে, ডাউন দ্য গ্রুপ যাচ্ছি তো I2 ম্যাক্সিমামে আছে, এটা কখনো হতে পারে না, তাহলে কেটে দাও। I2 কখনো Cl2 থেকে বেশি হতে পারে, কখনো হতে পারে না, এইটাও কেটে দাও। তাহলে এইখানেও আছে I2 Cl2 থেকে বেশি হতে পারে না। এইখানে খুব ভালো করে দেখি F2 আর Cl2, সবসময় মাথায় রাখবো Cl2টা ম্যাক্সিমামে হবে, কারণ F2তে এই যে রিপালশন হচ্ছে, রিপালশনটাকে আর রিমুভ করা যাচ্ছে না, কারণ কোনো পাই বন্ড হচ্ছে না। এইখানে এই পাই বন্ডিংয়ের মাধ্যমে কি আর সাইজ তোমার বন্ডেনটাও বড় আর পাই বন্ডিংয়ের মাধ্যমে এক্সট্রা স্ট্রেংথ পেয়ে যাচ্ছে। তো ক্লোরিনের সবসময় ম্যাক্সিমাম হবে। এখানে ক্লোরিনের দেখা আছে যে ক্লোরিনের থেকে নাকি ফ্লুরিন বড়, তো এইটাও হচ্ছে বন্ড এনার্জির অর্ডার মিলছে না। তো কারেক্ট হবে অপশন নাম্বার 3। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমরা সলভ করলাম, 2016 সালে এসেছিল। খুব ভালো করে কপি করো, ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলোকে বোঝার চেষ্টা করো। বোঝা হয়ে গেলে তারপর আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেন কি দিয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে, নিট 2017। আস্তে আস্তে আমরা অ্যাপ্রোচ করছি 2017, 18, 19, 20 এইভাবেই করবো, 21, 22, রিসেন্ট 24। তো দ্য এলিমেন্টটা বলে দিয়েছে 114 হ্যাজ বিন ডিসকভার্ড রিসেন্টলি, ইট উইল বিলং টু হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যামিলি।
এইগুলো কিভাবে করতে হয়, এইগুলো করার জন্য আমরা ম্যাজিক নাম্বারের হেল্প নিই। যে 114 নম্বর এলিমেন্ট আমি যদি তখন ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে শুরু করি ওইখানে বসে, তাহলে কিন্তু কখনো শেষ হবে না, ওই একটা কোশ্চেনই তোমার টাইম খেয়ে নেবে। তো এইখানে আমরা কি করি, ম্যাজিক নাম্বার মেথড। তো ম্যাজিক নাম্বার মেথড মানে গ্রুপ 18, গ্রুপ 18-এ যে এলিমেন্টগুলো আছে তার আমরা অ্যাটমিক নাম্বারগুলো মনে রাখি। তারও একটা প্যাটার্ন আছে। ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন, ওজি। তাহলে এই যে আমার এলিমেন্টগুলো দিয়েছি, এলিমেন্টগুলো অ্যাটমিক নাম্বার কি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 10, এটা 18, এটা 36, 54, 86, 118। খুব ভালো করে দেখো, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, জেড ভ্যালুগুলো এইখানে। তাহলে ইনক্রিমেন্টটা কি হচ্ছে, 8, 8, 18, 18, 32, 32। তাহলে এটাকে এইভাবে বুঝবো, 8, 8, 18, 18, 32, 32, 8, 8, 18, 18, 32, 32। তাহলে তোমার যে এলিমেন্টটা দিয়েছে 114, সেটা কোন নোবেল গ্যাসের কাছাকাছি। আর আমি পিরিয়ডিক নাম্বারটা দিচ্ছি, পিরিয়ডিক নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা পিরিয়ড থাকে। 7টা পিরিয়ডের আমরা ইনার্ট গ্যাসগুলো লিখে ফেললাম, 7টা পিরিয়ডের ইনার্ট গ্যাস। তো তোমাকে যে এলিমেন্টটা দিয়েছে 114, সেটা কোন ইনার্ট গ্যাসের কাছে, দেখতে পাচ্ছি 118-র কাছে। তাহলে 118-র কাছে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 118 নম্বরের গ্রুপ কত, গ্রুপ হচ্ছে ইনার্ট গ্যাস 18, পিরিয়ড কত, পিরিয়ড হচ্ছে 7। তাহলে 114 নম্বর যে আছে, 114 নম্বর যে আছে তার গ্রুপ কত হবে, 18 থেকে 4 কম হবে, 18 থেকে 4 কম হবে, গ্রুপ 14, মানে কার্বন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি হবে, প্লাস এখানে পিরিয়ড নাম্বারটা ওই পিরিয়ডেই থাকবে, কারণ আগের পিরিয়ডে যেতে গেলে আরও 32 আগে যেতে হবে। তো আমি সিম্পল 4 আগিয়েছি, 118 ছিল 114 হয়েছে, তাহলে পিরিয়ড নাম্বার 7ই হবে। তো 7 পিরিয়ড নাম্বার বুঝবো কি করে, বুঝবো হচ্ছে আউটার মোস্ট অরবিট দিয়ে। তো প্রথমেই আগে ফ্যামিলিটা দিয়ে দেখা যাক। তো ফ্যামিলিটা দিয়ে, যেহেতু আমাদের অপশনে ফ্যামিলি বলেছে, তো হ্যালোজেন ফ্যামিলি হবে না, কেটে দিলাম। অক্সিজেন ফ্যামিলি হবে না, কেটে দিলাম। নাইট্রোজেন ফ্যামিলি হবে না, কেটে দিলাম। তো এই ফ্যামিলি দিয়েই কিন্তু বুঝতে পারছি এটা হবে কার্বনের ফ্যামিলি। তাহলে দেখো কিচ্ছু করতে হচ্ছে না, শুধুমাত্র এরকম ম্যাজিক নাম্বার, এটাকে এই জন্য আমি বলি ম্যাজিক নাম্বার। কিছু তো ম্যাজিক আছে, এই ম্যাজিকটা জানলে আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। তো এই ম্যাজিকটার জন্য আমি এটাকে ম্যাজিক নাম্বার বলি। তো তোমরাও এটাকে ম্যাজিক নাম্বার বলেই প্র্যাকটিস করো। নিট 2007-এ এসেছিল এরকম পজিশন বার করা, এরকম ইলেকট্রনিক কনফিগারেশন বার করা। খুব সুন্দর করে কপি করে নিই, খুব সুন্দর করে কপি করে নাও। আর আমরা এইটাকে যদি ভুলেও যাই তাও কিন্তু আমরা এটাকে লিখতে পারবো কিভাবে, হেমা, নীলা আর কারিনার জেরক্স রঙিন। তো এইভাবে করলে আমরা 2017 কোয়েশ্চেনটা নিটে যেটা এসেছিলো একদম আমাদের কাছে কোনো ব্যাপারই না, জল ভাত। তো এটা 17 হয়ে গেল। এবার আমরা মুভ করছি কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, ম্যাগনেসিয়াম রিঅ্যাক্টস উইথ অ্যান এলিমেন্ট এক্স টু ফর্ম অ্যান আয়নিক কম্পাউন্ড। আচ্ছা, ম্যাগনেসিয়াম মানে গ্রুপ 2-তে আছে, গ্রুপ 2। গ্রুপ 2-তে ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি হচ্ছে 2, আমরা জানি। ইফ দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ এক্স, এক্স এর কনফিগারেশন বলে দিয়েছে 1s2, 2s2, 2p3। তাহলে এইটা অ্যাটমিক নাম্বার কত, 7, মানে এটা অ্যাকচুয়ালি নাইট্রোজেন, আমরা এটাকে নাইট্রোজেনও ভাবতে পারি। এখানে ভ্যালেন্সি কত, আর 3টে ইলেকট্রন পেলেও 2p6 হয়ে যাবে, তাহলে আমরা ভ্যালেন্সি 3 বলতে পারি। এখানে ভ্যালেন্সি 3। তাহলে ফর্মুলা অফ দিস কম্পাউন্ড কি হবে, খুব ভালো করে দেখো, এমজি আর এক্স। এমজি কত চায়, এমজি দুটো ইলেকট্রন ছাড়তে চায়, তাহলে এমজি হচ্ছে এমজি প্লাস 2, এমজি প্লাস 2, আর এক্স হচ্ছে 3টে ইলেকট্রন ধরো নিতে চায় -3। তো এটাকে যদি নিউট্রাল করতে হয় আমরা জানি
এইটাকে তাহলে 3 করব, এখানে আমি 2 করব, তাহলে ফর্মুলাটা দেখো, তাহলে এই নিউট্রাল হয়ে যাবে Mg3x2, এইটা হবে তোমার ফর্মুলা অফ দ্য আয়নিক কম্পাউন্ড। তাহলে এটা কোথায় আছে? অপশন নাম্বার 2তে আছে। তাহলে এইটাই ছিল নিট 2018-তে। তো পরীক্ষা, মেডিকেল পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যেটাই হোক, সেটা যে সবসময় খুবই কঠিন, খুব কঠিন না, একটু স্ট্র্যাটেজি মেনে মাথা পরিষ্কার রেখে কনফিডেন্সের সাথে যেতে হয়, আর নিজের বিশ্বাসটা রাখতে হয় আমি পারবো। আর বিশ্বাসটা কোথা থেকে জন্মায়? বিশ্বাসটা জন্মায় সারা বছরের হার্ডওয়ার্ক থেকে। যত বেশি হার্ডওয়ার্ক করব, সিস্টেমেটিক পড়াশোনা করব, এই ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করব, হাতে লিখবো, তাহলে অটোমেটিক ওই কনফিডেন্সটা ডেভেলপ করে। তো কোয়েশ্চেন নাম্বার 18 আমাদের হয়ে গেল। এবার যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং অক্সাইডস ইজ মোস্ট অ্যাসিডিক। নর্মালি আমরা জানি মেটালিক অক্সাইডগুলো বেসিক হয়, আর নন মেটালিক অক্সাইড অ্যাসিডিক হয়ে যায়। আর এটাও আমরা জানি ডাউন দ্য গ্রুপ যত যাব তত আমার মেটালিক ক্যারেক্টার বাড়ে, মানে বেসিসিটি বাড়ে অক্সাইডের, আর অ্যালং দ্য পিরিয়ড যত যাব তত আমরা জানি অ্যাসিডিটি বাড়ে। এটার ওপর বেস করে আমরা মোটামুটি বলে দিতে পারবো, খুব ভালো করে দেখো জায়গাটা। তো এটা হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এইটা। তাহলে সবই আমার দিয়েছে কি গ্রুপ 2। গ্রুপ 2তে আমরা যত নিচে যাচ্ছি তত আমাদের মেটালিক ক্যারেক্টার বাড়ছে আর অক্সাইডের বেসিসিটি বাড়ছে। কিন্তু আমাকে অ্যাসিডির টার্মে বলেছে, তাহলে অ্যাসিডিটি কমছে। তাহলে যত ওপরে আছে তত বেশি অ্যাসিডিক, এইভাবে বলতে গেলে। তাহলে ওপরে কে আছে? ওপরে বেরিলিয়াম আছে। তাহলে এইটা হচ্ছে মোস্ট অ্যাসিডিক বলেছে, তাহলে আমার অ্যান্সার হবে BeO। যদিও বেরিলিয়ামটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্ফোটেরিক ইন নেচার, তো আমাদের কোয়েশ্চেন অনুযায়ী যেহেতু মোস্ট অ্যাসিডিক বলেছে, তো আমরা মোস্ট অ্যাসিডিকে বেরিলিয়ামকেই জেতাবো। তো এটা হচ্ছে কপি করে নাও, 2018-তে এসেছিল, 2018-এর কোয়েশ্চেন, এটা কপি করে নাও। আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 20-টা স্টাডি করব। দেখো কোয়েশ্চেনটা 2019-এ এসেছিল নিটে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের আয়নেশন এনার্জি কী হবে অর্ডারটা সেটা বার করতে দিয়েছিল। তো নর্মালি আমরা জানি আয়নেশন এনার্জি অ্যালং দ্য পিরিয়ড গেলে আয়নেশন এনার্জি বেড়ে যায়, আর ডাউন দ্য গ্রুপ গেলে আয়নেশন এনার্জি কমে যায়, এটা হচ্ছে নর্মাল ট্রেন্ড। এবার সেকেন্ড পিরিয়ডের মধ্যে কারা পড়ছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আর আমরা নিয়ন। তাহলে এইখানে আমরা দুটো জায়গাতে এক্সেপশন দেখতে পারবো। তো লিথিয়াম থেকে বেরিলিয়াম কোনো অসুবিধা নেই, কিন্তু বেরিলিয়াম থেকে বোরনে যাওয়ার সময় একটা এক্সেপশন দেখতে পাচ্ছি। বোরনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বেরিলিয়ামের বেশি হয়ে গেল ডিউ টু ফুলফিল্ড কনফিগারেশন। আমরা জানি স্টেবল কনফিগারেশন ভাঙতে অনেক প্রবলেম হয়, হাই এনার্জি লাগে, তো এটা বেশি হয়ে যাবে। বোরন থেকে কার্বন বেশি হবে, কার্বন থেকে নাইট্রোজেন বেশি হবে, নাইট্রোজেন থেকে অক্সিজেন হওয়ার কথা ছিল, অক্সিজেন বেশি হবে নাইট্রোজেন ডিউ টু হাফ ফিল স্টেবিলিটি, 1s2 2s2 2p3, অক্সিজেন 2p4 হয়। তারপরে নর্মাল নিয়নের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়ে যাবে, কারণ নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস। তাহলে এইখানে দুটো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এই দুটো জায়গাতে এক্সেপশনটা আছে, একটা হচ্ছে বেরিলিয়াম বোরন আর এটা হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন। তাহলে এখানে বোরনের কম হবে বেরিলিয়ামের থেকে। তাহলে আমরা অ্যানালাইসিস যদি করি, যেই জায়গাতে বোরনের বেশি আছে সেগুলোকে বাদ দিয়ে দিই, সেগুলো হতে পারে না। তাহলে দেখো অপশান 2 হতে পারে না, বোরনের বেশি আছে। অপশান 4ও হতে পারে না, বোরনের বেশি আছে। অপশান 1-এ কি আছে? বোরন কম আছে, হতে পারে। অপশান 3 বোরন কম আছে, হতে পারে। ইন অ্যাডিশন নাইট্রোজেন অক্সিজেনটাও দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছি 1-এ অক্সিজেন বেশি আছে, স্যার হতে পারে না, অক্সিজেনের তো কম হবে, একটু আগেই বললাম। তাহলে অপশান নাম্বার 3টাই কারেক্ট, বাকিগুলো ইনকারেক্ট। তো এরকম এলিমিনেশন টেকনিকে আমরা কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো ইজিলি করতে পারবো আয়নেশন এনার্জি অর্ডার। তো এইখানে আমরা সেকেন্ড পিরিয়ডের আয়নেশন অর্ডারটা ডিসকাস করলাম। হয়তো 2025-এ কে জানে থার্ড পিরিয়ড দিল,
তো থার্ড পিরিয়ড বললে জাস্ট এইটার বিলোতে কারা কারা আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে এইভাবে আমাদের আসবে, এইভাবে আসবে, এইভাবে। তো একবারে আমরা ডিটেলে আলোচনা করলাম, এটা খুব ভালো করে কপি করো। তারপরে আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 21 চলো ডিসকাস করছি। কোয়েশ্চেন নাম্বার 21 এখানে দিয়েছে ইনকারেক্ট ম্যাচ। তো এই কোয়েশ্চেনটা করার জন্য আমি প্রথমেই বলবো কিছু ইনফরমেশান লিখে নাও। এই ইনফরমেশানগুলো থাকলে কোয়েশ্চেনটা খুব সোজা হয়ে যাবে তোমার কাছে। তাহলে ইনফরমেশানটা কি কি দেখো ভালো করে, যে 100 আইইউপিএসি নাম তো আমরা জানি, কিন্তু নর্মাল নামটা যে বেসড অন দ্য সায়েন্টিস্টের ওপর নামটা বেস করে যে নামগুলো হতো, এটা হচ্ছে ফার্মিয়াম। 101 মেন্ডেলিভিয়াম, তাহলে যে সায়েন্টিস্ট যে এলিমেন্ট বার করেছে তার ওপর নাম করেছে। 102 নোবেলিয়াম। 103 লরেন্সিয়াম, তাহলে এটা LR লিখো। 104 আমরা জানি রাদারফোর্ডিয়াম, তাহলে এটা রাদারফোর্ডিয়াম। তাহলে এই যে কটা জিনিস 104 অবধি মোটামুটি খেয়াল রাখবে নামগুলো। দেখো কাজে লেগে গেল, 2020 সালে এসেছিল কোয়েশ্চেনটা, 2020-তে। এইবার 106 হচ্ছে সিবর্জিয়াম। আমি বলছি না 118 অবধি মাথায় রাখতে হবে, তো পড়তে পড়তে জাস্ট 100 ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম, লরেন্সিয়াম। তো এইটা তো এমনি অ্যাক্টিনাইট সিরিজ, 103 অবধি। তারপরে হচ্ছে এইটা মাথায় রাখবো, রাদারফোর্ডিয়াম, সিবর্জিয়াম। তাহলে এইগুলো কিছু কিছু জিনিস একটু মাথায় রাখলেই কিন্তু মোটামুটি একটা জায়গা হয়ে যাবে। তো এইখানে যেগুলো দিয়েছে, এই যে আইইউপিএসসি অফিসিয়াল নেম মানে অন দ্য বেসিস অফ সায়েন্টিস্টের নাম, আর এটা হচ্ছে আইইউপিএসসির নাম। তাহলে নীল আনিয়াম, তাহলে এইটা হচ্ছে মানে 1, নীল মানে 0, 101। তাহলে 101 কি জানি আমরা, মেন্ডেলিভিয়াম। তাই ঠিক আছে, এটা ঠিক আছে, ইনকারেক্ট না। 103 নীল ট্রাইয়াম। 103 হচ্ছে লরেন্সিয়াম, LR, অ্যাক্টিনাইট শেষ হয় যেই এলিমেন্টটা দিয়ে, ঠিক আছে। নীল হেক্সিয়াম, তাহলে এইটা কীভাবে মাথায় রাখি, মোটামুটি আমি কিভাবে মাথায় রাখি, ধরো হচ্ছে 106 আর এটা হচ্ছে 6, তাহলে দুটোই S দিয়ে শুরু। তাহলে এটা হচ্ছে 106 আর এটা হচ্ছে S, তাহলে এটা হচ্ছে মাথায় রাখতে হবে সিবর্জিয়াম। তাহলে হেক্সিয়াম 106, 6 আর ওইখানেও সিবর্জিয়াম। এইবার আনিয়াম, তাহলে এটা হচ্ছে 111। তাহলে 111 বুঝতেই পাচ্ছি, বাদ বাকি কিছু আমার এক্সট্রা ইনফরমেশন না জানলেও এইটা যে মিসম্যাচ হবে এটা বুঝতেই পাচ্ছি। তাহলে এইটা মিসম্যাচ হবে বুঝতেই পাচ্ছি কি, তার মানে অপশানটা হবে 3। তাহলে অপশানটা হয়ে যাবে 3। তাহলে এটা হচ্ছে রংটেজিয়াম। তাহলে 111 রংটেজিয়াম। কিন্তু আবারও বললাম অত মনে রাখা সম্ভব না, তো মোটামুটি 103, 104, 106 এরকম একটা জায়গায় মাথায় রাখবে, আর নিচেরটা অটোমেটিক একটা ইনকারেক্ট বেরিয়েই যাবে। তো ওইটা অপশান দেখে ওইখানে বসেই করতে পারবে। তো এইটা হচ্ছে খেয়াল রাখবে, 3 নম্বরেরটা হবে ইনকারেক্ট। চলো পরের কোয়েশ্চেনটা দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 22 খুব ভালো কোয়েশ্চেন। এখানে বেসিডিটি, অ্যাসিডিটি এগুলো বার করতে দিয়েছে। তাহলে আমরা নর্মালি জানি নন মেটালিক অক্সাইড যদি হয় তারা অ্যাসিডিক হয়, আর তাদের চার্জ বাড়ার সাথে সাথে, নন মেটালের চার্জ বাড়ার সাথে সাথে অ্যাসিডিটিটাও বাড়ে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ইনফরমেশন। মেটালিক অক্সাইড আমরা জানি বেসিক হয়, যত ডাউন দ্য গ্রুপ যাই তত বেসিসিটি বাড়ে, আচ্ছা। অ্যাম্ফোটেরিক, এই ইনফরমেশনটাও ইম্পর্টেন্ট। অ্যাম্ফোটেরিক অক্সাইড, আমরা যে শর্ট ট্রিকটার মাধ্যমে এটাকে মনে রাখি বারবার করে, শোনো রেড জিন্স আলিয়া, এটাকেই আমরা লেড বলবো। শোনো লেড জিন্স আলিয়া। তাহলে এইখান থেকে আমরা এই অক্সাইডগুলো পেয়ে গেলাম। এবার নিউট্রালটাও খেয়াল রাখতে হবে। তাহলে নিউট্রাল অক্সাইডের মধ্যে কি পড়বে, CO, NO, এই অক্সাইডগুলো নিউট্রাল অক্সাইড। এইবার আমরা জাস্ট ম্যাচ করাবো। তাহলে CO দেখতে পেয়েছি মানে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হলে কিন্তু অ্যাসিডিক হতো, কিন্তু কার্বন মনোক্সাইড কিন্তু নিউট্রাল, তাহলে এইটা হবে এটা।
এ হবে 2, তাহলে এ কোথায় 2 আছে? এত সোজা অপশান কি বলবো, এ একটা জায়গাতেই 2 আছে, তাহলে অপশান 1 হবে। এগুলো 2 3 4 এগুলো হবে না, অপশান 1টা কারেক্ট হবে। তাহলে এত সোজা আমি ভাবতেও পারছি না, এখানে অপশানগুলো দেখো আর কোনো অপশান হচ্ছেই না, কিন্তু তারপরেও তোমরা প্র্যাকটিস করে যাবে ঠিকভাবে যে Al2O3, এই যে Al2O3 এটা হচ্ছে অ্যাম্ফোটেরিক। তো বারবার বলছি কম্পিটিটিভ পরীক্ষা ডিপেন্ড করে ওই হলে বসে তুমি কতটা স্মার্টলি পুরো মানে কোয়েশ্চেনগুলোকে ডিল করছো। তো হলে বসে যত স্মার্টলি ডিল করতে পারবে তত তাড়াতাড়ি আর কি কোয়েশ্চেনগুলো সলভ হবে। তো Al2O3 অ্যাম্ফোটেরিক, Cl2O7 নন মেটালিক, তাহলে অ্যাসিডিক, আর BaO বেসিক। তাহলে খুব সুন্দর করে কোয়েশ্চেনটাকে কপি করো। কোয়েশ্চেনটা কপি করা হয়ে গেলে আমাদের তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের পারতেই হবে, অ্যাসিডিটি, বেসিডিটি, অ্যাম্ফোটেরিক, নিউট্রাল। তো কোয়েশ্চেনের ট্রেন্ডগুলো বোঝার চেষ্টা করি, কোয়েশ্চেনের টাইপগুলো বোঝার চেষ্টা করি। এই টাইপের কোয়েশ্চেন আসলে পরীক্ষায় আমরা কিন্তু অবশ্যই যেন পারি। 2022-এর একটা কোয়েশ্চেন আমরা এখন করব, IUPAC। এর আগে আমরা এরকম টাইপের অনেক কোয়েশ্চেন করেছি IUPAC নমেনক্লেচার। তো 23 নম্বর কোয়েশ্চেনটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আমরা 119 এই 119 আমরা দেখতে পাচ্ছি এখানে IUPAC নাম কি হবে। তো IUPAC-তে 1কে জানি আন, প্লাস আবার আন, প্লাস এন, লাস্টে আমরা জানি ইয়াম। তো এটাকেই যদি যোগ করে দিই তাহলে দেখতে পাবো আন এনিয়াম। তাহলে অপশান 1টা কারেক্ট, বাকি কোনোটাই কিন্তু আসছে না, বাকি কোনোটাই আসছে না। তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার 23টাও সলভ করে ফেললাম 2022। এই কোয়েশ্চেনের ওপর আমরা খুব বেশি আর সময় না দিয়ে আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে, কারণ 23-এরটা সোজা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেন নাম্বার 24। তো এই যে কোয়েশ্চেন নাম্বার 24, এটা নিট 2022-এ এসেছিল। খুব ভালো করে পড়ো কোয়েশ্চেনটা আগে। ইফ দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অফ এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই আর 419 অ্যান্ড 590, তাহলে আমি এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট জানি না কিছু। তো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি I1, শুধু আমি ম্যাগনিটিউডটাই লিখছি, ধরো 419 আর 590, এটা বুদ্ধির কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। আর I2 মানে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি 3069 আর 1145, এই দুটো ভ্যালু বলে দিয়েছে। এইবার এখানে কোনটা অ্যালকালি মেটাল হবে, কোনটা অ্যালকালাইন আর্থ মেটাল হবে, সেটা আমাকে বার করতে হবে। তো দেখছি আমরা ভালো করে যদি আমরা খেয়াল রাখি, অ্যালকালি মেটালগুলো মানে গ্রুপ 1, অ্যালকালি মেটাল মানে এখানে আমরা জানি গ্রুপ 1। গ্রুপ 1-এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কত হয়? NS1। মানে NS1 থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, আমরা যদি একটা ইলেকট্রনকে রিমুভ করে দিই তাহলে কিন্তু নোবেল গ্যাস কনফিগারেশন হয়ে যায়, নোবেল গ্যাস। তারপর ইলেকট্রনকে বার করা কিন্তু ভেরি ডিফিকাল্ট, আয়নেশন এনার্জি হুড়ুড় করে বাড়বে। বাট আমরা যদি অ্যালকালাইন আর্থ মেটালে দেখি, অ্যালকালাইন আর্থ মেটাল, তাহলে NS2 কনফিগারেশন, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে NS1, তখনও নোবেল গ্যাস হয়নি। সেকেন্ড ইলেকট্রন বেরোলে তারপর আমার নোবেল গ্যাস হচ্ছে, বা আমরা এখানে এইভাবে লিখি নোবেল গ্যাস, এখানে লিখি নোবেল গ্যাস। তাহলে এইখানে খুব ভালো করে বুঝতে পারছি ডেটাটা দেখে। দেখো এক্সের ক্ষেত্রে I2টা অনেকটা বেশি বেড়ে গেছে, 419 ছিল সেখানে 3069, অনেকটা বেশি বেড়েছে। কিন্তু এইখানে কিন্তু ইনক্রিমেন্টটা অতটা হয়নি। তো আমরা তো নর্মালি জানি যত আয়নাইজেশন এনার্জি আমরা করব, যত আয়নাইজেশন হায়ার যাব তত আমাদের ইনক্রিজ হবে, আমরা তো এটা জানি। তো I2 I1 এর থেকে বেশি হবে, এইটাই আমি সারপ্রাইজ হচ্ছি না। I2 গুলো I1 এর থেকে বেশি হবেই, সেটা নর্মাল। কিন্তু সারপ্রাইজিং ফ্যাক্টরটা এইখানে যে এক্স এর ক্ষেত্রে I2টা অনেক বেশি, অনেক কথাটা ইম্পর্টেন্ট। অনেক বেশি মানে নোবেল গ্যাসকে ব্রেক করতে হচ্ছে। তো একটা ইলেকট্রন বার করে দেওয়ার পর নোবেল গ্যাসকে ব্রেক করতে হচ্ছে, তার মানে এক্সটা নো ডাউট আমরা বলতে পারবো এটা অ্যালকালি মেটাল। তাহলে এটা হচ্ছে অ্যালকালি মেটাল। কিন্তু যদি দেখো ওয়াইটাই কিন্তু অত বেশি ইনক্রিজ হচ্ছে না, তাই দুটো ইলেকট্রন বার করার পর গিয়ে নোবেল গ্যাস। তো এখানে নোবেল গ্যাসের স্টেবিলিটি কোথাও ব্রেক করার কথা বলা হয়নি বা বলা হচ্ছে না। তাহলে এইখানে কিন্তু অ্যালকালাইন আর্থ মেটাল, ওয়াইটা ধরবো আমরা অ্যালকালাইন আর্থ মেটাল। তাহলে আমাদের কিন্তু অপশনগুলোর দিকে তাকালে
সুবিধাই হবে বুঝতে যে এক্সটা অ্যালকালি মেটাল, ওয়াইটা অ্যালকালাইন। কোথায় আছে? এক্স ইজ অ্যান অ্যালকালি মেটাল, ওয়াই ইজ অ্যান অ্যালকালাইন আর্থ মেটাল। তাহলে এইটাই হবে কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা কনসেপচুয়াল। আয়নাইজেশন এনার্জির কনসেপ্ট লাগবে, এখানে ইলেকট্রনিক কনফিগারেশনের কনসেপ্ট লাগবে। এই কনসেপ্টগুলো একসাথে করে আমরা এই কোয়েশ্চেনটা করতে পারবো। তো এটা নিট 2022 এসেছিল, কোয়েশ্চেনটাকে কপি করে নিই, তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 25 নিয়ে ডিসকাস করব। কোয়েশ্চেন নাম্বার 25 কি বলেছে এরপর আমরা দেখছি। কোয়েশ্চেন নাম্বার 25 আমরা একটু দেখব। কোয়েশ্চেন নাম্বার 25, ফ্লুরিন ইজ আ স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট দ্যান ক্লোরিন। তাহলে কিভাবে আমরা করব? দেখো এখানে x2 করছি, x2 থেকে x মাইনাস, তাহলে কিভাবে যাবে? x2 থেকে আগে x যাবে, বন্ডটা ভাঙতে হবে, x থেকে x মাইনাস হবে, অবশ্যই এটা হাইড্রেশন হবে, তাহলে এইখান থেকে আমার কানেক্ট করবে। তাহলে এখানে পুরো এনার্জিটা যদি ডেল্টা এইচ লাগে, তাহলে ইন্ডিভিজুয়াল স্টেপগুলো হবে, এটা ডিসোসিয়েশন এনার্জি বাই 2, x2 থেকে x করছি। এইটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি EA1, আর x মাইনাস থেকে এটা হচ্ছে হাইড্রেশন। তাহলে এই তিনটে স্টেপ দিয়ে কানেক্ট করবো ডেল্টা এইচকে। ডেল্টা এইচ ইকুয়াল টু D/2 প্লাস EA1 প্লাস হাইড্রেশন। তাহলে আমরা এখান থেকে বলবো ডেল্টা এইচ যত নেগেটিভ হবে তত রিয়াকশনটা সামনের দিকে আগাবে, যত সামনের দিকে আগাবে তত এক্স নিজে রিডিউস হচ্ছে, এক্স মাইনাস 0 থেকে মাইনাসে যাচ্ছে, নিজে রিডিউস হচ্ছে, নিজে রিডিউস হলেই তো অন্যকে অক্সিডাইজ করতে পারবো। তাহলে এইখানে ডেল্টা এইচ নেগেটিভ যত হবে তত অক্সিডাইজিং প্রপার্টি বাড়বে। তোমাকে বলেই দিয়েছে ফ্লুরিনের বেশি হয় অক্সিডাইজিং প্রপার্টি, তার মানে ফ্লুরিনের ডেল্টা এইচ বেশি, তার মানে আমরা বলবো ডেল্টা এইচ নেগেটিভ যেটা হয় সেটা ফ্লুরিনের ক্ষেত্রে বেশি হবে দেন ক্লোরিন। তার কারণ এখানে দুটো জিনিস দেখো, প্রথমে হাইড্রেশন দিয়ে বলি, এফ মাইনাসের সাইজ ছোট, তাহলে এফ মাইনাস ম্যাক্সিমাম জলকে টানতে পারবে, সাইজ যত ছোট হবে তত আমরা জানি যে অ্যাট্রাক্ট করতে পারবো, তত আমাদের পোলারাইজিং পাওয়ার বাড়বে। তো হাইড্রেশনটা হয়ে যায় নেগেটিভ এনার্জি, তাহলে যত যার হাইড্রেশন বেশি হবে তত তার ডেল্টা এইচ নেগেটিভ হবে। তাহলে হাইড্রেশন কার বেশি হয়? হাইড্রেশন এফ মাইনাসের বেশি হয়। এইবার ডিসোসিয়েশনটা হচ্ছে পজিটিভ, তাহলে যার যত পজিটিভ কম হবে তার তত ভালো, কারণ ডেল্টা এইচকে নেগেটিভ রাখতে হবে। তো পজিটিভ কার কম? আমরা ফ্লুরিনকে জানি FF, এখানে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার থাকে, কিন্তু ক্লোরিনে মাথায় রাখবে ক্লোরিন থার্ড পিরিয়ড মেম্বার প্লাস লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে। তাহলে একটা লোন পেয়ার, এটা মুছলাম আমরা একটু ভালো করে আমরা আঁকি একবার, একটা লোন পেয়ার, পাশের যে ভ্যাকেন্ট ডি অরবিটাল সেখানে আমার পাই বন্ড ফর্ম করতে পারে, তার মানে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে, তাহলে ডবল বন্ড ক্যারেক্টার হয়ে যাবে, বন্ড অর্ডার বাড়বে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বাড়বে। তাহলে F2-র ক্ষেত্রে প্লাসের ভ্যালুটা কম, প্লাসের ভ্যালুটা কমই দরকার, তাহলেই সামনের দিকে আগাবে, তাহলে মাইনাসের ভ্যালুটা বেশি হবে। আর Cl2-র ক্ষেত্রে এই প্লাসের ভ্যালুটা বেশি যেটা দরকার নেই। আর অ্যাফিনিটির ক্ষেত্রে আমরা জানি ক্লোরিনের বেশি হয় দেন ফ্লোরিন, ফ্লোরিনের বেশি হয় দেন ফ্লোরিন, ঠিক আছে? ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি হয়, কারণ ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে আর সাইজটা বড়। তাহলে এইবার আমরা চলে আসি আমাদের স্টেটমেন্টে, ফ্লুরিনের কেন বেশি হয়? বলেছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হয়, তাই তো আছে, কম হয়। তাহলে এইটা ওয়ান অফ দ্য কারণ প্লাস যত কম হচ্ছে তত নেগেটিভটা বেশি হয়ে থাকতে পারছে, তাহলে ফ্লোরিনের প্লাস কম হয়, তাহলে এইটা স্যার ওয়ান অফ দ্য কারণ হতে পারে। ফ্লোরাইড আয়ন F মাইনাস হ্যাজ হাই হাইড্রেশন এনথালপি, একদম ঠিক, F মাইনাসের হাইড্রেশন এনথালপি এতটা বেশি বলে এইটা হাইলি নেগেটিভ হয়ে যায়, তাহলে এইটা হাইলি নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, থার্ড, ইলেকট্রন গেইন এনথালপি অফ ফ্লুরিন ইজ লেস নেগেটিভ দ্যান ক্লোরিন, এইটা স্টেটমেন্টটা ঠিক যে ফ্লুরিনের কম হয়, কিন্তু এইটা ডিরেক্ট কোনো এফেক্ট আমরা এখানে দেখছি না। আর লাস্টেরটা, ফ্লুরিন হ্যাজ আ ভেরি স্মল সাইজ, তো সাইজের ছোট হওয়ার জন্য হাইড্রেশনে তো এফেক্ট বললামই অলরেডি,
তাহলে অলরেডি আমি এখানে বললাম যখন সি আর ডি এর ডিরেক্ট কোনো এফেক্ট আমি দেখছি না, তাহলে আমাকে এখানে বলেছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দেখো এ আর বি হবেই, এ আর বি হবেই, তো বেসড অন দ্য গিভেন অ্যান্সার্স বা গিভেন অপশনের উপর বেস করে মোস্ট রেলেভেন্ট যদি আমি বলি তাহলে এটা হচ্ছে অপশন 2টাই হবে, যেখানে এ অ্যান্ড বি অনলি দেখছি। তো এটাকে কপি করো, খুব ভালো করে কপি করো, কপি করা হয়ে গেলে আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেন কি বলছে দেখি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 26টা দেখছি। 26 এসেছিল 2022-এ, দেখতে দেখতে দেখো 2022 অবধি আমরা চলে আসলাম। ডিক্রিজ ইন সাইজ ফ্রম লেফট টু রাইট ইন অ্যাক্টিনয়েড সিরিজ ইজ গ্রেটার। তার মানে অ্যাক্টিনাইড কন্ট্রাকশন বলছে গ্রেটার দ্যান ল্যান্থানয়েড কন্ট্রাকশন। তার কারণ অ্যাক্টিনাইড কন্ট্রাকশন ইজ রেসপন্সিবল ডিউ টু 5f ইলেকট্রনস অ্যান্ড ল্যান্থানয়েড কন্ট্রাকশন ইজ রেসপন্সিবল ডিউ টু 4f ইলেকট্রনস। এটা 7th পিরিয়ডে থাকে আর এটা 6th পিরিয়ডে থাকে। এইবার এফ অরবিটাল, দুটোই এফ অরবিটাল, কিন্তু সাইজ কার বেশি? এইটা। তো লার্জার সাইজের জন্য ডিফিউজ হয়ে যায়, এটা ডিফিউজ হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। তাহলে ভেরি পুয়ার লিখলাম, ভেরি পুয়ার শিল্ডিং এফেক্ট। তাহলে শিল্ডিং এফেক্টটা এতটাই খারাপ থাকে, যে জেড এফেক্টিভ অনেকটা বেড়ে যায়। তাহলে জেড এফেক্টিভ অনেকটা বেড়ে গেলে কন্ট্রাকশন হবে, আর এই কন্ট্রাকশনটাকেই আমরা বলছি অ্যাক্টিনাইড কন্ট্রাকশন। তাহলে অ্যাক্টিনাইড কন্ট্রাকশন ল্যান্থানয়েড কন্ট্রাকশনের থেকে বেশি হয়, কারণ ডিউ টু পুয়ার শিল্ডিং এফেক্ট। তাহলে অফ 5f ইলেকট্রনস বা 5f অরবিটাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা গ্রেটার শিল্ডিং এফেক্ট কোনোদিন হতে পারে না, লাস্টেরটা দেখো 5f অরবিটাল হ্যাভ পুয়ার শিল্ডিং এফেক্ট। তাহলে বুঝতেই পাচ্ছি এই অপশনটা কারেক্ট হবে, কারণ এটা অ্যাক্টিনয়েডের টার্মে চেয়েছে। তুমি বলতে পারতে স্যার স্টেটমেন্ট 3টা তো কারেক্ট, 4f এর হ্যাভ গ্রেটার শিল্ডিং এফেক্ট, কিন্তু কার কম্পেয়ার টু কার সেইটা তো মেনশন করেনি। এফ অরবিটালের কখনো খুব বেশি শিল্ডিং এফেক্ট এমনি হয় না, তাই এইটা ওপরের স্টেটমেন্টকে জাস্টিফাই কিন্তু করছে না, এটা একটা স্টেটমেন্টের মতন আছে। তাহলে মোস্ট রেলিভেন্ট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে 5f অরবিটাল হ্যাভ পুয়ার শিল্ডিং এফেক্ট। 5f অরবিটাল পুয়ার শিল্ডিং হচ্ছে বলেই অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন মোর পাওয়ারফুল হচ্ছে। খুব সুন্দর করে কপি করো, এটা কপি করা হয়ে গেলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 27। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে আমরা একটু দেখি। 27 বলছে দেখো, দ্য কারেক্ট অর্ডার অফ ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি ফর দ্য গিভেন 4 এলিমেন্ট। আমাকে 4টে এলিমেন্ট দিয়েছে, তো এইটা 2022। অলরেডি আমরা কিছুক্ষণ আগেই সেকেন্ড পিরিয়ডটা ডিটেলে করলাম, তাই এইটা তোমাদের কোনো অসুবিধা হওয়ার কারণই নেই। সেকেন্ড পিরিয়ডে আমরা কি জানি, শুধুমাত্র নাইট্রোজেন অক্সিজেনের থেকে বেশি হবে, আর লেফট হ্যান্ড সাইডে বোরনের থেকে বেরিলিয়াম বেশি হবে। তো এইখানে আমরা নাইট্রোজেন কার্বন দিলাম, আর এইটা হচ্ছে ফ্লোরিন দিলাম। তাহলে এই অর্ডারটাকে আমাদের এরকম লিনিয়ার ভাবে লিখতে হবে, যে স্মল থেকে লার্জ। তাহলে কার্বনটা সবচেয়ে স্মল আছে, 1 2 3 4, তাহলে কার্বনটা সব জায়গাতেই স্মল আছে। এইবার কার্বনের পর খেয়াল রাখতে হবে, কার্বনের পর কিন্তু অক্সিজেন হয়ে যাবে, তাই অক্সিজেনটা আগে চলে আসবে, তারপর আসবে নাইট্রোজেন, তারপর আসবে ফ্লোরিন, কারণ অ্যালং দ্য পিরিয়ড গেলে কিন্তু আবার বাড়ে, সেটাও মাথায় রাখতে হবে। তাহলে বেস্ট অ্যান্সার এটা হবে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন। ফ্লোরিন আগে চলে আসলো, নাইট্রোজেন থেকে অক্সিজেন বেশি, এটা হতে পারে না, তাই 2টা এমনি হতে পারে না। অক্সিজেনের আবার দেখতে পাচ্ছি নাইট্রোজেনের থেকে বেশি, হতে পারে না। এখানেও দেখতে পাচ্ছি অক্সিজেন নাইট্রোজেনের থেকে বেশি। তাহলে 1 2 3 তিনটেতেই দেখতে পাচ্ছি অক্সিজেনকে বেশি করে রেখে দিয়েছে, তাহলে এইটা কখনোই হতে পারে না। তাই বেস্ট অ্যান্সার হবে অপশান নাম্বার 4। এটাকে খুব সুন্দর করে কপি করো, কপি করা হয়ে গেলে জায়গাগুলো ভালো করে কিন্তু দেখতে বোঝো যে কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো দিচ্ছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি আসে, কোনো মতে কিন্তু এইখান থেকে ভুল করা যাবে না। তো এইটা হলো আমার 27। এইবার চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন 28। আবারও দেখতে পাচ্ছি, ভালো করে ট্রেন্ডটা খেয়াল করো, পিরিয়ডিক টেবিলের কোয়েশ্চেন আসার জায়গা, সেই অ্যাসিডিটি, সেই বেসিসিটি, সেই নিউট্রাল 2023 নিট, আমরা একদম দোরগড়ায় চলে এসেছি 2024-এর। তো এইখানে প্রথমেই আমরা জানি নিউট্রালের এক্সাম্পল খেয়াল রেখে দেবে, CO NO এগুলো খেয়াল রাখবে। অ্যাসিডিক মানে নন মেটালিক অক্সাইড, বেসিক মানে মেটালিক অক্সাইড, আর অ্যাম্ফোটেটিক মানে সোনো, রেড, জিন্স, আলিয়া। সোনো, রেড মানে লেড, জিন্স, আলিয়া। তাহলে এইভাবে আমরা করলে দেখো আমাকে বলেছে একদম লেফট থেকে যখন রাইটে যাচ্ছি, একদম লেফটে নিউট্রাল থাকবে,
তাহলে সিও এনও এই টাইপের অপশানগুলো লেফটে কোথায় আছে 1 3 আর 4, তাহলে 2 হবে না। তারপরে কি আছে অ্যাসিডিক, অ্যাসিডিক কি হবে CO2, তাহলে এখানে 1টাও হবে না, তাহলে এইটা এতটা অবধি ঠিক আছে। অ্যাম্ফোটেরিকটা সবার লাস্টে থাকবে, তাহলে অ্যাম্ফোটেরিক কিন্তু জিঙ্ক অক্সাইড, এই যে দেওয়া আছে অ্যাম্ফোটেরিক, তাহলে জিঙ্কটা সবার লাস্টে আছে জিঙ্কটা। আর এখানে ক্যালসিয়াম অক্সাইড তো বেসিক, তাহলে বেসিকটা অ্যাম্ফোটেরিকের আগে আসছে, তাহলে বেস্ট অ্যান্সার হবে আমার অপশন নাম্বার 4। যেইভাবে দিয়েছে সিকোয়েন্স সেইভাবেই আমাকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে এইটা হলো কোয়েশ্চেন নাম্বার 28, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খেয়াল রাখবে এই জায়গাগুলো কিন্তু বারবার আসছে। তো PYQ করার একটাই মোটিভ থাকে, কোয়েশ্চেনের প্যাটার্নগুলো বুঝে রাখা, কোয়েশ্চেন কোন জায়গা থেকে বারবার দিচ্ছে সেটা চিনে রাখা, তাহলে এক্সামে গিয়ে আর কোনো রকম কনফিউশন এরাইজ হবে না। কোয়েশ্চেন নাম্বার 29, কোয়েশ্চেন নাম্বার 29-এ দেখতে পাচ্ছি কি দিয়েছে ইলেকট্রোনেগেটিভিটি, ভেরি ইজি। তাহলে এটা হচ্ছে নিট 2024, নিট 2024 এই বছরেরই আর কি কোয়েশ্চেন একটা, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ইনক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি। এর থেকে সোজা কোয়েশ্চেন আর কি হতে পারে? পুরো পিরিয়ডিক টেবিলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, এটা সবাই জানি। এইবার হলো কার্বন আর সিলিকনের ওপর যদি আমরা দেখি ডাউন দ্য গ্রুপ গেলে কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। এরা দুজন একই গ্রুপের এলিমেন্ট, এইটাই শুধু মাথায় রাখতে হবে। আমরা অলরেডি ডাউন দ্য গ্রুপগুলো ট্রিকের মাধ্যমে আমরা জেনে গেছি, আমি বলেছি বারবার করে ট্রিকের মাধ্যমে। তাহলে এইটা হলো গ্রুপ 14, সি গেলে সোনা পাবে, তাহলে কার্বন সিলিকন কিন্তু একই গ্রুপে আছে, তাহলে কার্বনের কিন্তু সিলিকনের থেকে বেশি হবে। এরা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, সিলিকন হচ্ছে থার্ড পিরিয়ড, তাহলে সেকেন্ড পিরিয়ডের অর্ডারটা হয়ে গেল। থার্ড পিরিয়ড সিলিকনের এমনিতেই কম হবে দেন কার্বন, কারণ ডাউন দ্য গ্রুপ গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। তাহলে এই অর্ডারটা কোথায় আছে দেখতে হবে, এই অর্ডারটা দেখতে পাচ্ছি অপশন নাম্বার 1-এ আছে, তাহলে অপশন নাম্বার 1টাই কারেক্ট হবে। তাহলে এইটাকে কপি করে নাও, হয়ে গেলে আমরা কোয়েশ্চেন নাম্বার 30-তে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলছে দেখি, দেখো আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। তাহলে এইটা খুব তাড়াতাড়ি আমাকে যদি অ্যান্সারটা করতে বলে কি বলবো, লিথিয়ামের পর বোরন, তারপর বেরিলিয়াম, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, করতে 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 দেখবে এগুলো এত ইজি হয়ে গেছে জায়গাটা যে খুব তাড়াতাড়ি করতে পারছি। তাহলে এটা হলো অপশন নাম্বার 2, তাহলে এটা অপশন নাম্বার 2 দেখতে পাচ্ছি নিট 2024। তাহলে আস্তে আস্তে কনফিডেন্সটা নিশ্চয়ই বাড়ছে যে এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি পারি আমরা, তাহলে কিন্তু পরীক্ষা হলে বসেও আমরা কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবো। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের রিনিট, কারণ আমরা জানি 2024-এ নিট দুবার হয়েছিল, তো এই যে রিনিট 2024 এই কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখো, আবার একটা ম্যাচ দ্য ফলোয়িং টাইপের কোয়েশ্চেন দিয়েছে। তো ম্যাচ দ্য ফলোয়িং টাইপের কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন অ্যাটম, এইখানে বাঁ দিকে নাইট্রোজেন অ্যাটম আছে আর ডান দিকে যে ইনফরমেশনগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট ইনফরমেশন কোনটা হতে পারে, এলিমেন্ট উইথ হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি ইন গ্রুপ 15, কারণ নাইট্রোজেন কিন্তু গ্রুপ 15-এর মধ্যে পড়ে। আমরা জানি গ্রুপ 15 মানে এন এর পর পি আসবে, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে নাইট্রোজেনের কিন্তু খেয়াল রাখবে নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি সবচেয়ে বেশি অ্যামং দ্য গ্রুপ 15 এলিমেন্ট। তাহলে একে আমি 3 এর সাথে কানেক্ট করলাম। আচ্ছা, একটু আগেই বললাম ফ্লুরিন কিন্তু খুব মানে হাইলি অক্সিডাইজিং পাওয়ার শো করে, তো স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, কারণ মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কে পিরিয়ডিক টেবিলে আমরা জানি ফ্লুরিন, তো F2 থেকে F- হওয়ার টেন্ডেন্সি ভেরি হাই থাকবে, কারণ F ইলেকট্রনকে প্রচুর ভালোবাসে, হাইলি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ফ্লুরিন মলিকুল দেখা মাত্রই আমরা এটাকে দিয়ে দিচ্ছি স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। অক্সিজেন মলিকিউল এমওটি করেছি আমরা, মলিকুলার অরবিটাল থিওরি থেকে আমরা জানি অক্সিজেন O2 মলিকিউল কিন্তু প্যারাম্যাগনেটিক, তো এই যে সি কিন্তু আমার হয়ে গেছে 1, আলটিমেটলি লাস্টে একটাই পড়ে আছে ডি জেনন, এইটা হয়ে যাবে 2। তাহলে আমরা যদি অর্ডারে সাজাই তাহলে কি হচ্ছে, এ হলো আমার 3, এ হচ্ছে 3, বি কি হচ্ছে, বি হচ্ছে 4, সি কি হচ্ছে, সি হচ্ছে 1, ডি কি হচ্ছে, ডি হচ্ছে 2। তাহলে এইটা
গিভেন অপশানে কোথায় আছে, তাহলে 3 4 1 2, তাহলে দেখতে পাচ্ছি লাস্টেরটা, দেখো এখানে এইটা 3 4 1 2 একদম লাস্টেরটা হবে, যে অপশান নাম্বার 4টা কারেক্ট হবে, তাহলে অপশান নাম্বার 4টা কারেক্ট হবে এইটা 3 4 1 2। তাহলে আমরা এটাকে এখানে নিয়ে যাই, তাহলে দেখতে পাবে এইটা 3 4 1 2। তাহলে এইটা হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 31 হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাই পরের কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা দিয়ে আজকে আমাদের লেকচার শেষ হবে। এইটাও রিনিটের কোয়েশ্চেন। কি দিয়েছে? অ্যাটমিক রেডিয়াস। এইগুলো এমনি বলেছে পিকোমিটারে, তা কোনো রকম কনফিউশনে পা দেবে না, এইগুলো কনফিউজ হওয়ার কোনো জায়গাই নেই। এই অ্যাটমগুলো আমার কাছে বলা আছে, খুব সোজা কোয়েশ্চেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তাহলে এইখানে আমাদের অর্ডারটা কি হবে, রেডিয়াসের অর্ডার। তো নর্মালি আমরা কি জানি, অ্যালং দ্য পিরিয়ড যত যাব অ্যাটমিক রেডিয়াই কি হবে, অ্যাটমিক রেডিয়াই ডিক্রিজ করবে, অ্যাটমিক রেডিয়াই ডিক্রিজ করবে। তাহলে এইখানে শুধু জানতে হবে, এটা ক্লাস 9-10-এর ছেলেমেয়েরাও জানে যে কার পর কে আসে অ্যালং দ্য পিরিয়ডে। তাহলে এখানে দেখবে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তো এই জায়গাটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন যত আমরা যাচ্ছি আস্তে আস্তে সাইজটা কমছে। তাহলে সবচেয়ে বেশি সাইজ কার হবে? লিথিয়াম, তারপর হবে বেরিলিয়াম, তারপর হবে বোরন, তারপর হবে কার্বন। তাহলে এই অপশানটা অপশান নাম্বার 2, তাহলে এই অপশান নাম্বার 2টা হলো আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এইখান থেকে আমার সবসময় যে বিশাল কিছু কঠিন আসে তা না, সবসময় খুব কঠিন আসে না, খুব কঠিনের মধ্যে এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের ওইখানে বসে কিন্তু খুব মাথা ঘামানোর কোয়েশ্চেন অ্যাকচুয়াল না, এইগুলোকে কিন্তু আমরা ইজিলি করতে পারবো এই টাইপের কোয়েশ্চেনগুলো। তো দেখতে দেখতে আমরা কিন্তু পিরিয়ডিক টেবিলের PYQ লাস্ট 20 ইয়ার্সে সলভ করলাম খুব ভালো করে। এই যে সিরিজটা শুরু করেছি, এই সিরিজটা খুব ভালো করে দেখো, জায়গাগুলো হাইলাইট করো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর যারা যারা অ্যাটমিক স্ট্রাকচার দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যাটমিক স্ট্রাকচারটা দেখে কমপ্লিট করে তারপর এখানে এসো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। তো কোয়েশ্চেন নাম্বার 24টা খুব ভালো করে পড়তে বললাম। এই কোয়েশ্চেন নাম্বার 24টা পড়া হয়ে গেলে তারপর আমরা এখন মুভ করব কোয়েশ্চেন নাম্বার 24টা